আদালতের ভিতরে অপরাধী কাঠগড়ে ইরা দাঁড়িয়ে আছে। ইরাকে দেখে আকাশ তাকিয়ে আছে এক পলকে। ইরাও আকাশকে দেখে তাকিয়ে আছে। তাছাড়া তাকে থাকবে নাই বা কেন বলুন? কেননা অনেক বছর পরে যে ওদের দেখা হয়েছে, কিন্তু এতগুলো বছর পরে ওদের যে এভাবে দেখা হবে তা ওরা নিজেও জানতো না। এইদিকে ওরা দুজনে কোনো কথা বলছে না। ইরা তো চোখের পানি ফেলে যাচ্ছে। আকাশ চাইলেও একটিবারের জন্য কিছু জিজ্ঞাসা করতে পারে না, কেননা ওখানে ইরা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আর আকাশ বসে আছে জজের চেয়ারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আকাশ বর্তমান পেশা একজন জজ। আকাশের পরিচয় আপনারা জানতে পারবেন, কিন্তু এখন আপনাদের একটা কথা জানতে হবে, এরা এখানে কেন এসেছে, তাও অপরাধী হয়ে। আর আকাশ কিভাবে জজ হলো? ওরা কি আগে থেকে একে অপরকে চিনতো? যদি এই সবটা জানতে হয় তাহলে আপনাদের ওদের আগের কাহিনীগুলো জানতে হবে, তাহলে বুঝতে পারবেন ওরা কিভাবে একে অপরকে চিনতো। তাহলে চলুন একটু অতীতে ফিরে যাই। অতীত। আকাশের বড় ভাইয়ের বিয়ে, কিন্তু যার সাথে বিয়ে হচ্ছে মানে আকাশের হবু ভাবি। ছোট দু বোন আছে, একটু শুনেছে, কেননা ওদের এখনো চোখে দেখেনি। শুধু হবু ভাবির কিছু ছবি পাঠানো হয়েছে। ভাবিকে পছন্দ হওয়াতে পরিবারকে জানিয়ে দেয়। এরপর ওনারাও বাকি কাজ করতে থাকে। আকাশের সম্পর্কে সব কিছু আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এখন যতটুকু জানার দরকার ততটুকু আপনাদের জানিয়ে দিব। তাহলে এবার ঘুরে আসছি আকাশের হবু ভাবির বাসা থেকে। আচ্ছা শোনো, চৌধুরী সাহেব তো আমাদের মেয়েকে পছন্দ করেছে। ওনারা সাথীকে ওনাদের বাড়ির বউ করে নিতে চায়। এটা তো অনেক খুশির কথা। তার সাথে কি ব্যাপারটা জানে? ওকে তো এখনো জানাইনি আমরা। আচ্ছা চলো আগে সাথীর সাথে কথা বলি আমরা। ঠিক আছে, চলো তাহলে। এইদিকে সাথীর বাবা মা দুজনে সাথীর রুমে আসে। এসে দেখে সাথীর সাথে আরো দুইটা মেয়ে আছে, কিন্তু দুজনেই দেখতে একই রকম চেহারা। তবে ওদের বাবা মা চিনতে অসুবিধা হয় না, কেননা ওনারা তো ছোট থেকেই মানুষ করে এসেছে, সেই জন্য চিনতে অসুবিধা হচ্ছে না। এ কি, তোরা তিনজনে এই সময় লুডো খেলছিস কেন? কি করব আব্বু, তোমরা তো আপুর জন্য ছেলে দেখে রেখেছো। আব্বু চলে যাওয়ার পরে আমরা কার সাথে খেলবো, সেই জন্য এখনই খেলে নিচ্ছি। আচ্ছা আম্মু, ছেলে কি তোমাদের পছন্দ হয়েছে? আমাদের তো পছন্দ হয়েছে, সেই জন্য এখন সাথীকে দেখতে এসেছি। যদি সাথীর পছন্দ হয় তাহলে আমরা ওনাদের সাথে কথা বলবো। আরে আরে, আগে আমাদের দেখাও। আমাদের পছন্দ হলেই তো আপুর পছন্দ হবে। ঠিক বলছি না আপু? আপুকে জিজ্ঞাসা করার কি আছে? আপু তো এমনিতেই লজ্জায় শেষ, হর মতামত হওয়ার কোনো দরকার নেই। তারপরেও আপু যখন বিয়ে করবে তখন ওনার তো পছন্দ হতেই হবে। ওই তোরা কি চুপ করবি? যার বিয়ে তার কোনো কথা নেই। এইদিকে তোদের তো মুখ বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না। আম্মু, তুমি যে পরিবারে আপুর বিয়ে ঠিক করেছো, তাদের পরিবার দেখতে কেমন? কত ডলার ছেলে ইনকাম করে? ছেলের বাবা কি করে? আনুমানিক কত কোটি ডলার সম্পদ হবে ওনাদের? কিছু কি জানো তুমি? তোরা দুজনে কি জীবনেও ভালো হবি না? আম্মু, আপু তো খারাপ কিছু বলেনি। আমাদের কোন দিক দিয়ে সম্পত্তি কি কম আছে নাকি? দেখো আমাদের যে বাড়িটা, এটা তো মিনিমাম তোমাদের কোটি ডলারের উপরে খরচ হয়েছে। তাছাড়া তোমরা যার সাথে আপুর বিয়ে দিবে সে ছেলের অথবা ছেলের বাবার কি এত ডলার হবে? তোরা দুজন কি শুরু করলি? ছোট থেকেই তোরা দুজন এমন অহংকারী কেন বলতো? দেখো আপু, আমি আর ঈশা জমজ, সেই জন্য আমাদের স্বভাব তো সেমই হবে, তাই না? কি বলছিস শিরা? সেই জন্য আমরা দুজনের চেহারা যদিও কিছুটা মিলে, সেই জন্য স্বভাব তো মিলবেই। আমি তো বিয়ে করলে কোনো কোটিপতি বাসার ছেলে দেখে বিয়ে করব। যদি আমার কোনো দেবর থাকে তাহলে ঈশাকেও আমার সাথে ওই বাসায় বিয়ে দিব। দুই বোন একই সাথে থাকবো। তোরা তো নিজেদের কথা ঠিকই চিন্তা করলি, কিন্তু আমার চিন্তা কে করবে শুনি? দেখ আপু, তোর যদি দুইটা দেওয়ার হতো তাহলে আমরা দুই বোনও বিয়ে করে নিতাম একসাথে। তুই দেখি এখনই সব ঠিক করে নিলি। আগে আপু নিজেও দেখে নিক। যদি ছেলে পছন্দ হয় তাহলে আমরা একবার ওনাদের বাড়ি আর অফিস ঘুরে ঘুরে একবার দেখে নিব। তোরা দুজন এখন রুম থেকে বের হও, সাথে সাথে আমার কথা আছে। আমাদের কি যেতেই হবে? হবে, সেজন্যই যা এখন।
এইদিকে ইরা আর ঈশা বের হয়ে আসে। এইদিকে ইরার আম্মু সাথীর কাছে এসে বসে। তুই দেখ ছেলেটাকে তোর পছন্দ হয় কি না। তোমাদের পছন্দই আমার পছন্দ। এরকম কথা বলে না। বললে সমস্যা কি? দেখ, সংসার করবি তুই, আমরা না। তাতে কি হয়েছে আম্মু? তুই আগে ছবি দেখ, ছেলে যদি তোর পছন্দ হয় তাহলে আমরা সামনের দিকে কথা বলবো। সাথী ছবিটা নিয়ে চমকে ওঠে, কেননা এই ছেলেটাকে সাথে আগেও কোথায় যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না, সেই জন্য। আম্মু, এই ছেলেকে আমি কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। এই ছেলে তো আমাদের বাসায়ও আসেনি যে তুই দেখবি। বাসায় আসেনি জানি, কিন্তু আমি বাইরে দেখেছিলাম। মনে করার চেষ্টা তো কর। সাথী 2 মিনিট ভেবে নেওয়ার পরে, আম্মু, মনে পড়েছে, একে আমি রেস্টুরেন্টে দেখেছিলাম। কি বলিস? তোদের মধ্যে কি কোনো কথা হয়েছিল? কথা তো হয়েছে। কি কথা বল, একটু শুনি। আম্মু, তুমি এইসব কথা শুনে কি করবে? সবটা জানলে তো বুঝতে পারবো ছেলেটা কেমন। তাহলে শোনো, ছেলেটার সাথে আমার রেস্টুরেন্টে দেখা হয়। আমি খাবার শেষে বিল দেওয়ার জন্য আমার কার্ড বের করে ওয়েটারকে দিই। তারপর কি হলো? কার্ড দেওয়ার 2 মিনিট পরে ওয়েটার মেশিন আর কার্ড নিয়ে আমার সামনে আসে। আমি পাসওয়ার্ড দিলেই ভুল দেখাচ্ছে। এভাবে 3বার পাসওয়ার্ড দেওয়ার পরে কার্ড ব্লক হয়ে যায়। পরে কার্ড বের করার পরে দেখি এটা আমার কার্ড ছিল না, অন্য একজনের কার্ড ছিল। আর ওই ছেলেটারও সেমভাবে আমার কার্ডটাও ওনার কার্ড মনে করে পাসওয়ার্ড দেয়। এতে ওনার সাথে সাথে আমার কার্ডও ব্লক হয়ে যায়। তারপর কি হলো? তারপর আমি উঠে কাউন্টারে আসি, তখন একটা ছেলে কাউন্টারে আসে। তারপর এক্সকিউজ মি, আমার কার্ড আপনাদের ওয়েটের ভুল করে হয়তো অন্য কাউকে দিয়ে দিয়েছে আর অন্য একটা কার্ড এনে আমাকে দিয়েছে। সরি স্যার, এরকম অসুবিধার জন্য সত্যিই আমি অনেক লজ্জিত। আমি বিষয়টা দেখছি, আপনি ওই কার্ডটা দিন আমাকে, আমি খুঁজে দেখছি। এইদিকে আবির কার্ড বের করতে সাথে দেখতে পায় এই কার্ডটা। এই কার্ডটা দেখতে ঠিক ওর কার্ডেরই মতো, সেই জন্য আবিরের হাত থেকে কার্ডটা নিয়ে নেয়। এটা তো আমার কার্ড, এটা আপনার কাছে কি করে এলো? এটা যদি আপনার হয় তাহলে আপনার কাছে যে কার্ডটা আছে ওটা হয়তো দেখুন তো আপনার কি না। কার্ড আবিরের দিকে বাড়িয়ে দেয়। আবির কার্ড চেক করে দেখে এটা ওরই কার্ড। এইদিকে ম্যানেজার ব্যাপারটা বুঝতে পারে। সরি স্যার, কিন্তু আপনাদের তো বিল প্লে করতে হবে। কিন্তু আমার কাছে তো এতগুলো ডলার নেই, আমি সবসময় কার্ড ইউজ করি, সেজন্য ব্যাগে ডলার রাখি না। কিন্তু ম্যাম, আমার যে কিছু করার নেই। এইদিকে সাথী আরও কিছু বলতে যাবে, আবির ওদের দুজনের বিল দিয়ে দেয়। যদিও সাথী মানা করতে চেয়েছিল, কিন্তু ওর কাছে ডলার না থাকায় চুপ করেছিল। বিল দিয়ে আবির বের হতে যাবে, তখন সাথীও আবিরের পিছনে এসে ওকে ধন্যবাদ জানায়। এরপর ওরা 5 মিনিটের মতো কথা বলে, যে যার মতো চলে যায়। তাহলে ওইভাবেই তোদের পরিচয় হয়েছিল? হ্যাঁ আম্মু। এই জন্য ছেলেটা তোকে পছন্দ করে ওর বাবা মাকে পাঠিয়েছে, ছেলে নিজে আসেনি যেন তুই না চিনতে পারিস। কিন্তু তুমি ছবি কোথায় পেলে? ছেলেকে না দেখে আমরা রাজি হব নাকি? আচ্ছা, ছেলে যখন তোর পছন্দ হয়েছে তখন আমি ওনাদের হ্যাঁ বলে দিই। ঠিক আছে আম্মু। এইদিকে সাথীর আম্মু আবিরের পরিবারকে কল দিয়ে ওনাদের সম্মতি জানিয়ে দেয়। এখন হয়তো অনেকে বলবেন, গল্পের মধ্যে রহস্য কোথায়? কোনো রহস্য তো রাখলেন না। তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, গল্পের প্রথম কয়েকটা লাইন পড়লেই তো বুঝতে পারবেন গল্পের ভিতরে কতটা রহস্য লুকিয়ে আছে। আর এখন সেই সব রহস্য বের করার মূল লক্ষ্য। কেননা এখনও যদি রহস্য লুকিয়ে রাখি তাহলে আপনারা গল্পগুলো, সেই জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনাদের বোঝানো হবে, তাহলে আপনারা গল্প গুলিয়ে ফেলবেন। সেই জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনাদের বোঝানো হবে, আর যা লুকানো দরকার তা লুকিয়ে ফেলা হবে এবং সেটা সময় হলে আপনাদের সামনে নিয়ে আসা হবে। এদিকে কথাগুলো তো হয়ে গেল, এবার দেখি ওদের বিয়ে নিয়ে কত কি এগোলো। এইদিকে মেয়ের বাড়ির সম্মতি পেয়ে দুই পরিবার বিয়ের কথাবার্তা বলতে থাকে। এইদিকে ওনারা বরাবর বিয়ের তারিখ ঠিক করে। এইদিকে আকাশ, তুই কবে ফিরবি? কোথায়, কবে ফিরবো? তুই কি কিছু জানিস না? বাবা মা তোকে কিছু বলেনি? কই না তো। কি হয়েছে বলবি তো?
আমার বিয়ের তারিখ ঠিক হয়েছে। কংগ্রেচুলেশন ভাইয়া। কবে বিয়ে? এই তো 13 তারিখে। তাহলে তো আর 10 দিন বাকি আছে বিয়ের। সেটা তো জানি, তা তুই কবে আসবি সেটা তো বল। আমি তো আসবো, তবে বিয়ের দিন থাকতে পারবো। বিয়ের দিন থাকবি মানে? এইদিকে আবিরকে কথা বলতে দেখে কার সাথে কথা বলছিস? দেখো না বাবা, আকাশ বলতেছে ও শুধু বিয়ের দিন সকালে আসবে, আবার ওই দিন রাতে ফিরে যাবে। ওর কি মাথা ঠিক আছে? নাও তুমিই কথা বলো। ঠিক আছে, দে আমার কাছে মোবাইল। আকাশের বাবা ফোন নিয়ে কথা বলতে থাকে। কি শুনছি আমি এগুলো? আসলে আপু, ভাই যে তারিখে বিয়ে হবে তার একদিনই পরেই আমার পরীক্ষা শুরু হবে। কি বলছিস তুই? তুই তো আমাদের এই কথাটা আগে বলিসনি। আমি নিজেও তো জানতাম না। তোর বড় ভাইয়ের বিয়ে, অথচ তুই বিয়েতে আসবি না আর এই রাতে চলে যাবি। আচ্ছা, আমি বিয়ানের সাথে কথা বলে দেখি তারিখ আরও 3-4 দিন পিছনে আনতে পারি কি না। কি দরকার আপু? তাছাড়া আমি পরীক্ষা শেষ করে 1 মাসের জন্য তো আসছি। বিয়েতে থাকাটাই গুরুত্বপূর্ণ। আমি 1 ঘন্টা পরে তোকে কল দিয়ে জানাবো। আপাতত আমি বিয়ের সাথে কথা বলে নিচ্ছি। কথা বলে কল কেটে দেয়। এরপর আকাশের বাবা ওনার পরিবার বাকিদের সাথে কথা বলে, সাথীর বাবার কাছে কল দিয়ে সবটা বলে। উনি সবটা শোনার পরে ভাই, আমি তো কার্ড ছাপিয়ে 200 জনের মাঝে অলরেডি কার্ড পাঠিয়ে দিয়েছি। এখন বুঝতেই তো পারছেন। আসলে আমার ছোট ছেলে লন্ডনে পড়াশোনা করে, আমি ওকে এতদিন জানাইনি। যাও আজকে জানালাম, ও আমাকে এইগুলো বলল। কিন্তু আপনারা যখন কার্ড পাঠানো শেষ, তখন আর কিছু করার নেই। দুঃখিত ভাই, আমি আপনার আবদার রাখতে পারলাম না। আরে এভাবে বলবেন না। আসলে আমার ছোট ছেলে থাকলে কাজে অনেক সাহায্য হতো, কিন্তু ও বিয়ের দিন আসবে না সকালে, আর না হলো হলুদে আসবে। আসলে কার্ড যদি না পাঠাইতাম তাহলে আমি আপনার কথা রাখতে পারতাম। কোনো ব্যাপার না, আমি তাহলে রাখছি। আপনি তাহলে ওই দিকটা দেখেন। ঠিক আছে ভাই। এইদিকে কলে কথা বলার সময় ইরা ঈশার সাথী ওরা পাশে ছিল। কল কাটার পরে কি হয়েছে আব্বু? ওনারা হঠাৎ বিয়ে কয়েকটা দিন সামনে আনার জন্য কেন বলল? এরপর ইরার বাবা ওদের সবটা বলতে থাকে। অন্যদিকে আকাশের বাবাও ওনার পরিবারকে আর আকাশকে কল দিয়ে সবটা বলে দেয়। যদিও এখানে আকাশের কোনো দোষই ছিল না, আবার আকাশেরও বাবা মায়ের কোনো দোষ ছিল না। এদিকে সবটা শোনার পরে সাথীর পরিবার কি বললো বেয়াই? কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা না। তেমন কোনো সমস্যা না হলে বিয়ের তারিখ চেঞ্জ করতে কেন বলেছে? এরপর ইরার বাবা মা সবটা বলতে থাকে। সবটা শোনার পর এইটা কোনো কথা বলো ওনারা? তুই এভাবে রেগে কেন যাচ্ছিস? রাগে যাবো না তো কি করবো বলো? বিয়ের তারিখ ঠিক করা শেষ, খাট চাপানো শেষ, এখন বলতেছে তারিখ চেঞ্জ করতে, তাহলে রাগ তো আসবেই। কোনো সমস্যার কারণ তো ওনারা এই কথা বলেছে। হতে পারে ওনাদের ডলার নেই পর্যাপ্ত, সেই জন্য কয়েকটা দিন সময় চাইছে। মুখ ফুটে বলতে পারেনি, সেই জন্য তারিখ চেঞ্জ করতে বলেছে। আম্মু, ওরা কি বলতেছে? ওদের কথায় কান দেওয়ার দরকার নেই। আসলে ওনার ছোট ছেলের পরীক্ষা, তা বিয়ের একদিন পরে, সেই জন্য ছেলেটা এখন বিয়ের দিন সকালে এসে আবার রাতেই ফিরে যাবে। সেই জন্য ওনারা চেয়েছে তারিখটা আরও কয়েকটা দিন সামনে দিকে এগিয়ে আনতে, যেন ওনার ছেলে বিয়েতে থাকতে পারে। কিন্তু আমি কার্ড তো দেওয়া শেষ হয়ে, সেই জন্য আমি না করে দিয়েছি। বেশ করেছো আব্বু, ওর মতো বদমাইশ ছেলের জন্য এরকমটা করাই উচিত ছিল। তুই কি ওই ছেলেকে চিনিস আগে থেকেই? সাথীর কথা শুনে ইরা তো এবার ভাবনায় পড়ে গেল। কেন ভাবনায় পড়ে তা আপনারা বুঝতে পারছেন না তো? আসলে না বোঝারই কথা, কেননা আস্তে আস্তে গল্প শুরু হবে রহস্য। সেই রহস্য কোথায় এসে থেমে যাবে তা বলা মুশকিল। এইদিকে ইরার বাবা মা আর বাকিরাও একে একে করে প্রশ্ন করতে থাকে। সবার প্রশ্ন শুনে আরে তোমরা বলেছো না বাড়ির ছোট ছেলে, তাছাড়া বাড়ির ছোট ছেলে মেয়েরা বরাবরই একটু দুষ্টু হয়, সেটা তোমরা জানোই। যেমন ধরো আমরা দুই বোন যেমন দুষ্টুমি করি, তেমনই ওই ছেলেও হতে পারে। ও তাই বল, তুই এমনভাবে বলছিস, আমি তো ভেবেছিলাম তুই ওই ভেড়টাকে ভালো করে চিনিস। আমি কিভাবে চিনবো? এখন কথা বন্ধ কর, আমাদের শপিং এখনো বাকি আছে। তোরা কি যাবি? এটা আবার বলা লাগে নাকি? আব্বু তোমার কার্ড দাও। আমার কার্ড কেন? বিয়ের শপিং কি আমরা আমাদের কার্ড থেকে করব নাকি?
যেখানে থেকে খরচ করো না কেন, যে ঘুরে ফিরে ডলার তো আমার থেকেই নাও, সেই জন্য নিজেদের কার্ড ইউজ করো। ঠিক আছে, এই চলো তাহলে। এইদিকে এরা বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ লন্ডনে বসে আছে ভার্সিটির ভিতরে। তখন ওর বেস্ট ফ্রেন্ড আসে নীলাশা। নীলাশা আকাশকে এইরকম উদাস হয়ে থাকতে দেখে। কোন মেয়ে তোকে পাতা দেয়নি শুনি? আশ্চর্য, এখানে আসলো কোথায় থেকে? মেয়ে যদি না আসে তাহলে এরকম উদাস হয়ে বসে আছিস কেন? আমাকে যে দেশে ফিরতে হবে। কয়েকটা দিন পরেই তো পরীক্ষা, আর তুই কি না এখনই দেশে ফিরে যাবে? তা কি এমন রাজকার্য করতে যাবি শুনি? বাড়িতে বিয়ে ঠিক করতে। দোস্ত, কংগ্রাচুলেশন। তুই আমাকে কেন শুভেচ্ছা জানাচ্ছিস? বিয়ে ঠিক হয়েছে সেখানে শুভেচ্ছা তো জানাবই। বিয়ে আমার না, আমার বড় ভাইয়ের, তাও 13 তারিখে। কিন্তু 15 তারিখ থেকে পরীক্ষা আমাদের। সেজন্য আমি 11 তারিখে ভার্সিটির কাজ শেষ করে রাতে রওনা দেব। এতে 12 তারিখে দেশে ফিরবো, আর তুইও যাবি আমার সাথে। কখনোই না, আমি তো যাব না। কেন যাবি না শুনি? তুই তো জানিস পরীক্ষা সামনে রেখে বাবা মা কোনোভাবে যেতে দিবে না। আমি তো আছি, আমি আঙ্কেল আন্টিকে বুঝিয়ে দেব। তাহলে তো ভালোই হয়, ওর সাথে বিয়ে বাড়ি থেকে ঘুরে আসতে পারবো। একটু আগেই তো আসতে মানা করলি। ওটা এমনিতেও করেছে। তাছাড়া তুই যেখানে আছিস সেটা আমার টেনশনের কোনো কারণ নেই। এখন চল তাহলে। কোথায় যাব? আমার খিদে লেগেছে, আর তুই খাইয়ে দিবি। তুই কি জানিস ভার্সিটির 40% ছেলে মেয়ে ভাবতেছে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কে কি ভাবলো না ভাবলো তা নিয়ে আমাদের ভেবে কাজ নেই। আমরা দুজন ঠিক, মানে সবকিছুই ঠিক। আচ্ছা চল তাহলে। এইদিকে এরাও খেতে চলে যায়। আসলে কি হয়েছে বলুন তো, গল্পটা সুন্দর করতে সাথে ফানি আর রহস্য কিছু আছে। যা যা করা দরকার তাই করব, সেই জন্য এখানে নীলাশাকে নিয়ে আসলাম। কয়েকটা দিন পরে আকাশ আর নীলাশা নিজেদের টিকিট করে নেয় এবং ওরা ভার্সিটি চলে আসে। এরপর ওরা ওখানে কাজ শেষ করে চলে আসে এয়ারপোর্টে। এইদিকে আবির মন খারাপ করে বসে আছে। তোর বিয়ে সেখানে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? আকাশ নেই সেজন্য মন খারাপ? চিন্তা করিস না, আকাশ দেখবি সময় মতো চলে আসবে। আমাকে বলেছে প্লেনে উঠেছে, আর কয়েকটা পরেই দেশে এসে নামবে, আর আমি একটু পরে যাব ওদের আনতে, কিন্তু কয়েকটা ঘন্টা পরেই তো আবার গায়ে হলুন, সেজন্য মন খারাপ। ও তো বাচ্চা না, দেখবি তোর হলুদে ঠিকই চলে আসতে পারবে। আসতে পারলেই ভালো। এদিকে কয়েকটা ঘন্টা পরে অনুষ্ঠান তো শুরু হয় কনের গায়ে হলুদের। কনের বোনেরা তো অনেক মজা করতে থাকে। এইদিকে আবির তো কিছুক্ষণ পর পর শুধু কল দিয়ে জিজ্ঞাসা করতে থাকে কতক্ষণ লাগবে, এইসব প্রশ্ন করতে থাকে। একটু পর কি এত কল দিচ্ছে? ভাইয়া জিজ্ঞেস করছে কতক্ষণ লাগবে। আর তোর ভাই তো দেখি তোকে অনেক মায়া আর ভালোবাসে, কিন্তু বাবা মা তো কল দিল না। আরে সবাই তো একই সাথে, একজনকে কল দিলে তো সবাই জানতে পারবে। আচ্ছা এখন এটা বল কতক্ষণ লাগবে? এই তো 1 ঘন্টা। যেতে যেতে 1 ঘন্টা পার হয়ে যায়। একটা গাড়ি বিয়ে বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকে। এরপর আর দুজনে নেমে যায়। নীলাশা তো বাড়ি দেখে অনেক অবাক হয়, কেননা বাড়িটা অনেক বড় ছিল, তাও ইরাদের বাড়ির চেয়ে বড়। এটা কি তোদের বাড়ি? কেন? তাহলে তুই এতগুলো দিন কেন বলে এসেছিস তোদের বাড়ি আমার বাড়ির চেয়ে ছোট? ওটা তো মজা করেছি, এখন চলো ভিতরে যাই। ঠিক আছে চল। নীলাশাকে নিয়ে ভিতরে আসে। এইদিকে আবির আকাশকে দেখে বিয়ের ড্রেস থেকে নিচে নেমে দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে, কেননা অনেক মাস পর আকাশকে দেখেছে, তার উপর গায়ে হলুদ আসতে পেরেছে, সেই জন্য তো আরো খুশি। এরপর আকাশ নীলাশার সাথে বাকিদের পরিচয় করিয়ে দেয়। এরপর আকাশ, আবির আর নীলাশা অনেকগুলো ছবি উঠতে থাকে। এক কথা যতক্ষণ ওরা ছিল ততক্ষণ শুধু ছবি তুলতে থাকে। এইদিকে হলুদের অনুষ্ঠান শেষ। এরপর বাকি মেহমানরা হোটেলে যেতে থাকে আস্তে আস্তে, আর কিছু কিছু মেহমান বাসার দিকে। এইদিকে নীলাশা আকাশের পিছনে পিছনে ওর রুমে আসে, এসে বিছনায় শুয়ে পড়ে। তুই কি এখানে ঘুমাবি? এখানে না ঘুমালে আর কোথায় ঘুমাবো? তুই এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমরা দুজনেই একসাথেই ঘুমাই। তুই মেয়ে, যদি রাতে উল্টোপাল্টা কিছু করে বসি। তোর উপরে আমার বিশ্বাস আছে, সেই জন্য নাটক না করে তাড়াতাড়ি শুয়ে পড়, সকালে উঠতে হবে। সেটা তো জানি আমি, তুই বিছানায় ঘুমা, আমি সোফায় গেলাম। তোর যেমনটা ইচ্ছে। এইদিকে পরের দিন সকালে ওরা ভোরে উঠে পড়ে, কেননা এখন অনেক কাজ বাকি আছে, সেজন্য ওরা নিজেদের কাজগুলো করতে থাকে। কাজ করতে প্রায় দুপুর হয়ে আসে, সেই জন্য ওরাও এবার গোসল করে রেডি হয়ে নেয়। অন্যদিকে ইরা আর ঈশা তো সব কিছু রেডি করে
রেখে দিয়েছে। কিভাবে গেট ধরবে, কত ডলার চাইবে, সবটা ওরা দুজনেই ঠিক করে নেয়। একটু পরে আকাশ আবিরকে একদম পারফেক্টভাবে তৈরি করে ফেলে। আমার মানিব্যাগ তোর কাছে রাখ, গেটে তো ডলার চাইবে, সেজন্য তুই ম্যানেজ করে নিস। সে নিয়ে তুমি কোনো টেনশন করো না ভাইয়া। সবাই রেডি তো? সবাই রেডি, আমরা একসাথে রওনা দেব। চল তাহলে। এইদিকে এরা তো রওনা দেয়, অন্যদিকে ইরা গেটে এসে দাঁড়িয়ে থাকে। ঈশা আপাতত সাথীর সাথে ওর রুমেই আছে, সেই জন্য ইরা একা এসেছে। সাথে আরো কিছু মেহমান। এইদিকে আকাশ আবির গাড়ি থেকে নামে। এইদিকে নীলেশাকে দেখে ইরা তো অবাক হয়, সাথে নিজের মুখটা লুকিয়ে ফেলে। ওহ, এখানে কেন? যে যাই হোক, কোনোভাবেই আমার মুখটা ওকে দেখানোই যাবে না। সেই জন্য ইরার মুখটা ঢেকে ফেলে। একটু পরে বরপক্ষে মেহমান তো অন্য গেট দিয়ে ভিতরে ঢুকে যায়। শুধু বরের সাথে যারা আসবে তারা এখানে অপেক্ষা করতে থাকে। আরে বেয়ান, এভাবে আমাদের কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? আগে পাওনা তো বুঝিয়ে দিবেন। আপনার থেকে আমি কখনো ডলার নিয়েছি কিনা মনে তো পড়ছে না। পাওনা ডলার না। তাহলে কিসের ডলার? এরপর ইরা গেটে অনেকগুলো ডলার দাবি করে। $10,000 না দিলে আমি গেট দিয়ে ঢুকতেই দিব না। ডলার কি গাছে ধরে? আপনার যদি মনে হয় গাছে ধরে, তাহলে গাছ থেকেই পেড়ে আনতে পারেন। অবশ্যই গরু ছাগলই গাছ থেকে পাতা খেয়ে থাকে। তাহলে তো আমাকে ওদের সাথে তুলনা করছেন। যেমনটা আপনার খুশি। এদিকে নীলেশা চুপচাপ দাঁড়িয়ে আছে। এইদিকে ইরা বারবার চোখে নীলেশার দিকে তাকিয়ে আছে, তা নীলেশা খেয়াল করেনি। এইদিকে ওখানে 20 মিনিট ঝগড়া করার পরে ইরা ওদের ভিতরে আসতে দেয় আর ওর বোনের কাছে চলে আসে। আচ্ছা শোন ঈশা, কত ডলার নিলি তুই? সেটা পরে বলতেছি, আগে তুই নিজের মুখটা ঢেকে নে। মুখ কেন ঢেকে নিব? তোকে যা বলেছি আমি তাই কর, কোনোভাবেই মুখ যেন কেউ না দেখে। মুখ দেখলে ক্ষতি কি? তাছাড়া তোর মুখের সাথে আমার মুখ হালকা কিছুটা মিল আছে। এটাই তো এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইরা, হয়েছে বলবি তো? আপু, আমি পরে বলবো। এখন ঈশা, তুই চেহারা ঢেকে রাখবি সব সময়, মনে থাকে যেন। ঠিক আছে আপু। এইদিকে ইরা কেন ঈশাকে চেহারা ঢেকে রাখতে বলল, এর কিছু কারণ তো আপনারা বুঝতেই পারছেন। যদিও ওরা দুজনেই জমজ, কিন্তু চেহারা তো অনেকটাই মিলে, সেই জন্য কেউ দেখে প্রথমে ভেবাচাকা খেয়ে যাবে একটু পরে। কি ব্যাপার ভাইয়া, তোমার একটা শালিকেও দেখতে পাচ্ছি না, তোমাকে কি না খাইয়ে রাখবে নাকি? ওরা আমাকে খাইয়ে দিবে নাকি? তোমার কথা কি চিন্তা করছে? আমি তো আমার কথা বলছি। মানে ঠিক বুঝলাম না। এই যে তোমার শালির এসে তোমায় হাত ধুয়ে দেবে, তারপর তো আমি খাওয়া শুরু করব। তুই না একটু আগে হাত ধুয়ে আসলি? তোমার শালিদের সাথে একটু দুষ্টুমি তো করতেই হবে, তাছাড়া আজকেই তো সুযোগ, এরপর তো আমি থাকবো না। হয়তো ওরা নিজেরাই খেতে বসে গেছে, সেজন্য তুইও খাওয়া শুরু কর। এইদিকে ইরা আর ঈশা দুজনেই চলে আসে। দুলাভাই দেখি খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা শালি হয়ে দুলাবে একটু আপ্যায়ন না করলে বেচারা তো নিজেই খাবে। খাওয়া যখন শুরু করেই দিয়েছেন, তখন আর থেকে কি করব? ঈশা চল তাহলে যাই আমরা। আরে বেয়ান, কোথায় যান? যাব আপুর কাছে। দুলাভাই তো শালিদের রেখে খাওয়া শুরু করলো, তাহলে আমার বোন কেন বাকি থাকবে শুনি? তাকে তো খাইয়ে দিতে হবে, তাই নয় কি? শুধু বোনকে খাওয়ালে কি হবে? এখানে যে একটা বেয়াই আছে, তাকে কি খাওয়াবেন না? আমি ছেঁচড়া মানুষদের খাওয়াই না। কি বলেন? তাহলে সব মানুষকেই কম বেশি খাইয়েছেন? আমি কখন তা বলেছি? কথাতেই তো বোঝা যায়। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, যা বলতে চেয়েছি হাতটা ধুয়ে দিন তো। বরের হাত ধোয়াতে যে ডলার দেওয়ার কথা ছিল, সেই ডলার আপনি দিয়ে দিন, তাহলে ধুয়ে দিব। যদি একটু খাইয়েও দেন তাহলে দ্বিগুণ দেব। সত্যি বলছেন তো? পরে আবার পাল্টি মারবেন না তো? আপনাদের বাড়িতেই তো আছি, পল্টি মেরে যাবো আর কোথায়? এটাও ঠিক বলেছেন। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, দিন হাতটা বাড়িয়ে। আকাশ হাত বাড়িয়ে দিল। ইরা আকাশের হাত ধুয়ে দেয়, এরপর ডলার দিল। ইরা আর ঈশা ওখান থেকে চলে যায়। এরপর আকাশ খাওয়া দাওয়া শুরু করে। এদিকে খাওয়া শেষ হলে কাজে এসে বিয়ে পড়াতে যায়। সন্ধ্যের দিকে বিয়ে বাড়িতে এমন কান্নাকাটি
শুরু হলো। কান্না দেখে মনে হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ি নয়, মরা বাড়ি মনে হবে। কেননা ইরা আর ঈশা তো কান্না করে চলেছে। ওদের কান্না দেখে আকাশের তো মায়া হয়। ওখানে সবাই সামনে আকাশ ইরাকে জড়িয়ে ধরে কান্না থামাতে থাকে। এইদিকে ইরা তো কান্নার সময় বুঝতেই পারেনি কাকে জড়িয়ে ধরে আছে। একটু পর বিষয়টা বুঝতে পারে। এই আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? আমি কখন আপনাকে জড়িয়ে ধরেছি? উল্টে আপনি নিজেই তো জড়িয়ে ধরছেন আমাকে। বললেই হলো নাকি? আমি তো আপু ভেবে। যাকগে আপু, আমরাও তোমার সাথে আসবো। এদিকে সাথী মুখ ফুটে কিছু বলতে পারছে না, কেননা অত চাইলেও ওদের নিতে পারবে না যতক্ষণ না বরের বাড়ি থেকে কেউ না বলে। আরে ভাবি, আসুক ওনারা। তাছাড়া তুমি তো কয়েকটা দিন বোরিং ফিল করবে। তার চেয়ে ভালো ওরা যদি তোমার পাশে থাকে, তাহলে তো তোমার জন্যই ভালো হবে। বিয়ান, আপনি কি বললেন? ছেলে আমার যখন বলেছে তখন এখানে আমার কিছু বলার নেই। তাছাড়া ওরা আসলে আরো ভালো হয়। ওরা 3 বোন মিলে সময় কাটাতে পারবে। ঠিক আছে, আমি তাহলে ওদের ব্যাগ গুছিয়ে দিচ্ছি। তা লাগবে না, আমরা আগে থেকেই ঘুমিয়ে রেখেছি। তোরা দেখি আগের থেকেই সবটা রেডি করে রেখেছিস। তা তো করতেই হবে। তাহলে এখন চলুন, যাওয়া যাক। এদিকে কিছুক্ষণ পর ওরা চলে আসে ওখান থেকে আকাশের বাড়িতে। এইদিকে ইরা আর ঈশা তো বাড়ি দেখে অবাক হয়, কেননা বাড়িটা অনেক বড়, তার উপর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সেই জন্য ওরা চলে আসে ভিতরে। এইদিকে রাত তখন 1টা বাজে। বাবা মা, আমাকে এখন বের হতে হবে। এখনই চলে যাবি? আজকের রাতটা থেকে যা। আম্মু, আমি এখন রওনা দেব। পৌঁছাতে তো আমার সময় লাগবে। আচ্ছা তুই একা যা, নীলাশা আমাদের সাথে থাকুক। আন্টি, আমরা তো একই সাথে পড়ি। ওর পরীক্ষা মানে তো আমারও পরীক্ষা। আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা তোর ভাইয়ার সাথে দেখা করে যা তাহলে। ভাইয়া কোথায় আম্মু? কোথায় আবার? ওর রুমে। নীলাশা, তুই এখানে দাঁড়া, আর না হয় গাড়িতে বস। আমি ভাইয়ার সাথে কথা বলে তারপর বের হচ্ছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। 10 মিনিটের ভিতরে চলে আসবো। নীলাশা বলল, ঠিক আছে গেলাম আমি। দেরি হলে কিন্তু আমি আবার উপরে উঠে আসবো। এইদিকে আকাশ 2য় তলায় ওর ভাইয়ের রুমে যেতে থাকে। রুমের দরজা খুলে সামনে তাকিয়ে দেখে একজন জামা চেঞ্জ করতেছে। সেই জন্য দরজা বন্ধ করে দেয়, এতে একটু শব্দ হয়। কে ওখানে? এদিকে এরা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। এদিকে সাথী রুমের বাইরে এসে আকাশকে দেখে। আরে আকাশ, তুমি এখানে? কিছু কি লাগবে? আসলে ভাবি, আমি এখন চলে যাব, সেজন্য ভাইয়ার কাছে এসেছি। আর তোমার কাছে, যেন তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। কিন্তু দরজা খুলে, বিশ্বাস করো ভাবি, আমি জানতাম না এরকম কিছু হবে, নয়তো এরকমভাবে আসতাম না। তুমি তো ইচ্ছে করে আর আসেনি। তাছাড়া আমাদেরই ভুল হয়েছে। আমরা যদি দরজা লক করে রাখতাম তাহলে এমনটা আর হতো না। তা ভিতরে এসে বসো। না ভাবি, আমি চলে যাব। ঠিক আছে, সকালে তাহলে দেখা হচ্ছে। আমি তো লন্ডনে চলে যাচ্ছি। ওখানে কেন? তুমি কি সব ভুলে গেলে? মনে পড়েছে। আচ্ছা ভিতরে এসে বসো, তোমার সাথে 10 মিনিট গল্প করি আগে। দেরি তো হয়ে যাচ্ছে। আবির, তোর ভাবি যখন বলতেছে তখন একটু গল্প করে নে। তাছাড়া এরপর তো তুই 3 মাসেও আসবে না। আকাশ, তোমার ভাইয়া কিন্তু ঠিকই বলেছে। আমি তাহলে নীলাশাকে উপরে আসার জন্য বলছি। ও গাড়িতে কতক্ষণ আর অপেক্ষা করবে? ঠিক আছে, ওকেও আসতে বলো তাহলে। এদিকে নীলাশাকে কল দিয়ে ওপরে আসার জন্য বলে। এদিকে ঈশা আর ইরা এখনো মুখটা লুকিয়ে রেখেছে আর একটা পাশে বসে আছে। ওদের এভাবেই দেখে। ইরা, ঈশা, তোরা এভাবে চুপ করে বসে আছিস কেন? ও চলে যাচ্ছে। তাছাড়া এরপর কিন্তু ওকে আর সহজে পাবি না। তোদের কোনো পাওনা থেকে থাকলে সেটা মিটিয়ে নে। কি ব্যাপার, তুমি কি ওদের দিয়ে মারামারি করাবে নাকি? আরে ওদের মধ্যে কোনো কথা থাকলে সেটা করে নিতে বলেছি। ওহ, তাই বলো? না আপু, তোমার দেবরের সাথে আমাদের কোনো কথা নেই। তাছাড়া উনি এমনিতেই অনেক খারাপ। কি ব্যাপার আকাশ, তুমি কি বলেছো নাকি ওদের? বিশ্বাস করো ভাবি, আমি কিছুই বলিনি। তাহলে ওরা এগুলো কেন বললো? ওই যে ওরা ভাইয়াকে হাত ধুয়ে দিতে পারেনি, সেজন্য আমার হাত ধুয়ে দিতে বলেছে। সেজন্য বলেছে এই কথাগুলো। ও আচ্ছা, তাই বলো। আমি তো কি না কি ভেবেই নিলাম। আকাশ, আজকের রাতটা থেকে যা।
না ভাইয়া, থেকে গেলে আমার যে বড্ড সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা শোনো, তোমাকে তো ভাইয়ের মতো আদর যত্ন করার সুযোগ হবে না, সেজন্য আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিব, তারপর না হয় চলে যেও। কিন্তু ভাবি, কোনো কিন্তু না, তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আপু, উনি যখন রাজি হচ্ছে না তখন কি দরকার এত কিছু করার? তোরা চুপ থাক, তোরা তো দুজনেই একটা বদের হাড্ডি। ও 3 মাসেও আর আসবে না, সেজন্য ওকে নিজের হাতে তো একটু খাইয়ে দিতে হবে। তুমি বসো, আমি আসতেছি। এইদিকে সাথীও নিচে যায়। এইদিকে নীলাশা বসে আছে, অন্যদিকে আবির কিছু না বলে চুপচাপ বসে আছে। এইদিকে রাগে তো ইরা আর ঈশা ফেটে যাচ্ছে, আর দুজনের কানে ফিস করে কথা বলতে থাকে। এইদিকে সাথীও চলে আসে। এই নাও, হাঁ করো। এইদিকে আকাশ হা করে সাথী ওকে খাইয়ে দিতে থাকে। সাথী নীলাশাকেও এক কথায় সাথী আকাশ আর নীলাশাকে খাইয়ে দিতে থাকে। তখন ভাবি দেখো, তোমার বোনেরা কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। এরকম করে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ হতে বেশি লেট হবে না। ওই, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? দেবর পেয়ে বোনেদের ভুলে গেল আপু। থাকবো না এই রুমে। চলে যাচ্ছি আমরা অন্য রুমে। তবে বেআইন, কাজটা কিন্তু ঠিক করেননি। এর প্রতিশোধ কিন্তু আমরা 2 বোন নিয়েই ছাড়বো। এসব কি ধরনের কথা ইরা? ঈশা, এভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে? আমাদের না বলে তোমার ওই বদমাইশ দেবরকে বলতে পারো না? আসার পর থেকে আমাদের 2 বোনের পেছনে জোকের মতো লেগেই আছে। তোরা কি ঝগড়া থামাবি? আচ্ছা, তোরা একটু বাহিরে যা, ওদের খাইয়ে দিই, তখন আসিস। ঠিক আছে, যাচ্ছি। এইদিকে এরা বের হয়, অন্যদিকে আবারও আসে। ভাবি দেখো দেখো, ভাইয়ার হিংসা হচ্ছে আমাকে দেখে। ওর কেন হিংসে হবে? এই যে তুমি আমাদের দুজনকে খাইয়ে দিচ্ছ, অথচ ভাইয়া একা একা বসে আছে। ভাইয়াকে একবারের জন্য খাইয়ে দিচ্ছ না, সেজন্য হিংসা করছে। আমি কখন এমনটা করলাম? তুই কিন্তু এবার সত্যি মার খাবি। আমি কি মিথ্যা বলেছি নাকি? তুমি তো আচ্ছা, বুঝতে পেরেছি। আবির, তোমাকে খাইয়ে দেওয়ার জন্য তো বাকি পড়েই আছে। তাছাড়া ওরা দুজন মাত্র লোক, তার উপর চলে যাবে, তুমি তো থাকবে, তখন না হয় খেয়ে দিব। বিশ্বাস করো, আমি এমন কিছুই বলিনি। আকাশ, তুই কিন্তু অনেক ফাজলামো শুরু করেছিস। আরে, ভাবির সাথে একটু একটু ফাজলামো তো করবেই। আচ্ছা ভাবি, আমরা তাহলে যাই এখন। একটা কথা। কি কথা বলো? তোমার জন্য একটা গিফট এনেছি, এই নাও গিফট। খুলে দেখি কি আছে এটাতে। খুলে দেখো আগে। সাথী খুলে দেখে একটা নেকলেস আছে, তাও ডায়মন্ডের নেকলেস। এতটা সুন্দর ছিল, সাথে ওটা গলায় পড়ে। দেখো তো কেমন লাগছে আমাকে। সত্যি অনেক সুন্দর লাগছে। আকাশের চয়েস আছে বলতে হবে। তাহলে দেখলে তো আমার ভাইটা কত ভালো, আমাকে নেকলেস দিল, কিন্তু তুমি স্বামী হয়েও এমন কিছুই দিলে না। সেসব তো রাতে দিব। আচ্ছা, তোমরা থাকো, আর দয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। তাহলে ভাইয়া, ভাবি, আসি তাহলে। সাবধানে যেও। এরপর ওরা বাড়ি থেকে রওনা দিয়ে বেরিয়ে আসে। এইদিকে গাড়িতে নীলাশা অনেক প্রশংসা করতে থাকে আকাশের ভাবির সম্পর্কে। এইদিকে ঈশা, আজকের এই অপমানের প্রতিশোধ কিন্তু নিতেই হবে আমাদের। একবার এই বজ্জাত লন্ডন থেকে আসুক, তারপর ওর মজা বোঝাবো। ততদিন তাহলে অপেক্ষা করতে থাকি। সেটাই করি। এইদিকে আকাশ প্লেনে উঠে ওর ভাবিকে কল দিয়ে সবটা বলে। রাত 12টায় আবিরার সাথে রুমে বসে আছে। এই নাও তোমার উপহার। তুমিও দেখি একই রকম উপহার আনলে। আরে, আমি কি জানতাম নাকি আকাশ এরকম উপহার নিয়ে আসবে? তবে যাই বলো না কেন, আকাশকে আমি দেবর হিসেবে মেনে নিতে পারবো না। দেবর হিসেবে মেনে নিতে পারবে না মানে? কারণটা কি? কারণ হচ্ছে, আমি ওকে দেবরের চেয়ে ছোট ভাইয়ের চোখে দেখি। কারণ ওর মতো দুষ্টু ভাই কজনের কপালে জুটে বলো? আমি কি খারাপ নাকি? তুমি তো। সাথী বাকিটা বলার আগে, না থাক, এই সব স্ক্রিনে আপনাদের কোনো কাজ নেই। এইদিকে আকাশ চলে আসে লন্ডনে। এখন আপাতত গল্পের মোড় এখানে আটকে রাখি। আমরা এখন আপাতত গল্পের প্রথমে ফিরে যাই, যখন আবার প্রয়োজন হবে অতীতে ফিরে আসবো।
কিন্তু এখন তো অতীত তেমন একটা দরকার পড়ছে না, সেই জন্য বর্তমানে ফিরে আসতেছি, যেখানে ইরা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আর আকাশ জোসের চেয়ারে বসে আছে। বর্তমান। আপনারা আদালতের কাজ শুরু করতে পারেন। জজ সাহেব, কাঠগড়ায় হিসেবে দাঁড়িয়ে আছে মিস ইরা চৌধুরী। উনি কোনো দোষ করেনি, ওনাকে মিথ্যা মামলায় সাজিয়ে এখানে আনা হয়েছে। মামলা যদি মিথ্যে হয় তাহলে থানায় থাকা অবস্থায় কেন আপনি বেল করেননি? অনেকবার করিয়েছি, কিন্তু যাকে নিয়ে মামলা হয়েছে সে ব্যক্তি বারবার ভয় দেখাচ্ছে, সেজন্য বেল বারবার স্থির করা হয়। এখানে মামলা আসলে কি নিয়ে? আপনার সামনে একটা ফাইল আছে, ওই ফাইলে সবটা পরিষ্কার করে বোঝানো আছে, কিন্তু ফাইল পড়ে দিতে সময় লাগবে। সেই জন্য আমি সংক্ষেপে বলি আপনাকে, আমার মক্কেল নামে খুনের মামলা করা হয়েছে। আকাশ উকিলের মুখে কথাগুলো শুনে আকাশ তো অবাক হয়, কেননা এরা আর যাই করুক কাউকে খুন করতে পারবে না। এইদিকে আকাশের পুরো পরিবার কোর্টে বসে আছে, সবাই আকাশের দিকেই তাকিয়ে আছে, কেননা ওনারা নিজেরাও জানতো না আকাশ এই আদালতে জজের চেয়ারে যে বসে থাকবে, কেননা কয়েকটা বছর আছে ওনারা আকাশকে বের করে দিয়েছে বাসা থেকে। কী জন্য বের করে দেয় তা আপনারা পরে জানতে পারবেন। এখন আপাতত কি হচ্ছে তা দেখি আগে। মিস ইরা চৌধুরী, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কি? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কাউকে মারিনি। আমি শুধু নিজের জীবন বাঁচাতে গুলি করেছি, কিন্তু তাও লোকটার হাতে লেগেছে গুলি। কিন্তু ওই ঘটনার 2 দিন পরে পুলিশ এসে আমার বাসা থেকে আমাকে নিয়ে আসে। ওনারা বলতেছে আমি নাকি ওই লোকটাকে মেরে ফেলেছি। বুঝতে পেরেছি। আমি 7 দিনের সময় দিলাম, এর ভিতরে ফরেনসিক রিপোর্ট আর পুলিশকে বলে দিচ্ছি। এই কেসের প্রতিটা তথ্য জোগাড় করে আমাকে জানাবেন। জি স্যার, তাই হবে। এরপর পুলিশ ইরাকে নিয়ে চলে যায়, সাথে পুরো পরিবারও ওখান থেকে বের হয়ে আসে। এইদিকে আকাশকে এইভাবে দেখতে পারবে পুরো পরিবার তা ওনারা ভাবতেও পারেনি। এইদিকে আকাশ আদালতে কাজ করতে থাকে, অন্যদিকে আপু তুই কোনো চিন্তা করিস না, আমরা তোকে ছাড়িয়ে নিব। আমি যে পাপ করেছি সেই পাপের ফল এখন আমাকে তো ভোগ করতেই হচ্ছে। কিসের পাপ হুইরা? সে অনেক কাহিনী আপু, এখন তোমরা যদি শোনো তাহলে তো আমার থেকে তোমরা এমনিতেই দূরে সরে যাবে। কি কথা বলবি? এরপর ইরা নিরুপায় হয়ে সাথীকে সবটা বলে, সাথী সবটা শুনে ইরাকে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়, যা ওখানে থাকা অনেকেই দেখে। তাও ইরা কোনো কথা বলে না, ইরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। প্লিজ আপু, আমাকে এখান থেকে বের কর, আমি যে এখানে থাকতে পারছি না। আমি তোর দুলাভাইকে সাথে করে নিয়ে আকাশের সাথে কথা বলে নিব। যাই করো তাড়াতাড়ি করিও আপু। একটু পরে পুলিশ ইরাকে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে। এইদিকে রাতের বেলা আকাশ বসে আছে, আকাশের রুমে তখন একজন পুলিশ আসে। কিছু বলবেন? স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। নাম কি বলেছে? সাথী চৌধুরী বলল। ভিতরে পাঠিয়ে দাও। একটু পরে সাথী আর আবির দুজনে রুমে আসে, এসে বসে পড়ে সোফায়। কেমন আছিস আকাশ? তোমরা আর ভালো থাকতে দিলে কোথায়? এভাবে বলিস না। এভাবে না বললে কিভাবে বলবো বলো? তোমরা আমার জীবন থেকে কতগুলো বছর কেড়ে নিয়েছো, তা কি ভুলে গেছো? ওখানে যা হয়েছে তার কোনোটাই তো আমি আর তোর ভাবি বিশ্বাস করিনি, সেসব তো তুই জানিস। সবই জানি আমি, কিন্তু তোমরা তো আমার সাথে একটুর জন্য যোগাযোগ পর্যন্ত করনি। কি করব, বাবা যে দিব্যি দিল তোর সাথে যেন কোনো যোগাযোগ না করি আমরা। ভাবি, তুমি অনেক করেছো আমার জন্য। আমার অন্তত বিশ্বাস ছিল তুমি অন্তত আমাকে ভুল বুঝবে না, কিন্তু তোমার বোনেরা যা করেছে এতে তোমারও কিছু করার ছিল না। এরকমের করে বলো না আকাশ, তাছাড়া তুমি নিজেই তো দেখেছো কীরকম অবস্থায় তোমাদের দুজনকে দেখলাম। তাছাড়া এরকমের অবস্থা দেখলে তো যে কেউই মনকে বুঝাতে পারবে না। সেসব জানি আমি, এখন বলো হঠাৎ এখানে কি জন্য আসা হলো? ইরার ব্যাপারে কথা বলার ছিল তোমার সাথে। আচ্ছা, ঘটনা কি ঘটেছে আমাকে একটু বলো তো ভাবি। কোন ঘটনা বলবো? ইরার এখানে আসার কারণ কি ছিল? তাছাড়া ইরার সাথে এরকমটা হলো কি করে? তাহলে তো তোমাকে প্রথম থেকেই সবটা শুনতে হবে। আমার সাথে যা যা ঘটেছে সেসব বাদ দাও, আমি চলে আসার পরে কি কি হয়েছে সেগুলো আগে বলো আমাকে। তাহলে শোনো, তোমাকে বাসা থেকে বের করে দেওয়ার 5 দিন পরে। অতীত। আপু, আপু, কোথায় তুই? কি হয়েছে ইরা, ডাকছিস কেন? আপু, আমি এবার বাসায় যাব। হঠাৎ বাসায় কেন? তুমি তো জানো আপু, এরকম পরিস্থিতিতে আমার এখানে থাকা ঠিক হবে না। কিন্তু তুই যদি এখন বাসায় ফিরে যাস
তাহলে বাবা মা তোকে অনেক বকাবকি করবে। ইরা আপু কিন্তু ঠিক কথা বলছে। আমার কি দোষ আপু? তোমার দেবরের কারণে আমি কেন এভাবে কষ্ট পাবো বলো? আমি তো সেটাই বলতেছি। তোদের যেমন ইচ্ছা হয় কর। আচ্ছা, একটা কথা বলি, আকাশ সত্যি কি তোর ক্ষতি করতে চেয়েছিল? আপু, তোর কি মনে হয় আমি এই সব কথা মিথ্যে বানিয়ে বানিয়ে বলছি? আমি তেমনটা বলিনি। আসলে তোদের যে অবস্থায় দেখলাম, এত অনেক কিছু হয়ে যাওয়ার কথা। সেসব বাদ দে। এখন তুই তাহলে সবটা গুছিয়ে নে। আপু আমিও চলে যাবো। ঠিক আছে, ব্যাগ তাহলে গুছিয়ে নে। আচ্ছা, আমি তোদের জন্য খাবার দিচ্ছি। খাবার খেয়ে না হয় তোরা বেরিয়ে পড়িস। ঠিক আছে আপু, তাই হবে। আমরা নিচে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। ঠিক আছে, চল তাহলে। এইদিকে সাথীও ওদের সাথে নিচে নামে। হীরা তো অনেকটাই ভয়ে ভয়ে নিচে নামতে থাকে। এইদিকে কেউ না থাকায় ওরা খাবার খেতে বসে। কিছুক্ষণ পরে ওখানে আবিরের বাবা মা, সাথে আবিরও চলে আসে। বাবা মা, একটা কথা বলার ছিল। ওরা দুজন চলে যেতে চাইছে। কিন্তু আকাশ, যতক্ষণ না পর্যন্ত এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কিন্তু আকাশ যতক্ষণ না পর্যন্ত দেশের বাইরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইরা আর ঈশাকে সেভ রাখতে হবে। তার কোনো দরকার হবে না, আমরা গাড়ি করেই তো চলে যাব। আকাশ বুঝতেই পারবে না। তারপর আমি চাই না দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা ঘটে যাক। আবির, আকাশ লন্ডনে ফিরে গেছে, তাও 2 দিন হয়ে গেল। তুই কি করে জানিস? আমাকে কল দিয়েছিল। তাছাড়া ওরা যখন চলে যেতে চাইছে তখন চলে যাক। ঠিক আছে বৌমা, তুমি ওদের যাওয়ার ব্যবস্থা করো। কিছুক্ষণ পরে ওরা বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে ওদের গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায়। সেই জন্য ওরা ইরার গাড়ি থেকে নিচে নামে। গাড়ি থেকে আবার কেন নামতে গেলি? নামবো না তো কি করব শুনি? কতক্ষণ এভাবে বসে থাকবো? ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর। ইরা দাঁড়িয়ে মোবাইলে কি যেন দেখতে থাকে। তখন ইরা খেয়াল করে দূরে কয়েকজন লোক মিলে একটা লোককে মেরে ফেলছে। জায়রা নিজের চোখে দেখে, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই এই লাশটাকে জায়গা মতো ফেলে দিয়ে আয়। ঠিক আছে বস, কিন্তু আশেপাশে কেউ দেখলে তো সমস্যা। কিছুই হবে না, যাকে সামনে পাবি তাকে মেরে ফেলবি। জি বস। এই বলে ওরা লাশ গাড়িতে তোলার সময় একটা লোক গাড়ির লুকিং গ্লাসে একটা মেয়েকে দেখতে পায়। বস বস, একটা মেয়ে আমাদের এই খুন করার ভিডিও রেকর্ড করে ফেলেছে। দাঁড়িয়ে না থেকে ওই মেয়েটার কাছ থেকে মোবাইলটা নিয়ে আয়। যদি আসতে দিতে না চায় তাহলে ওকে মেরে ফেল। এইদিকে ডেভিডের লোকগুলো ইরাকে ধরার জন্য আসে। এদিকে ইরা ব্যাপারটা বুঝতে পেরে গাড়িতে এসে বসে। ততক্ষণে গাড়ি ঠিক হয়ে যায়। এদিকে গাড়ি চালাতে থাকে, কিন্তু ওরা গাড়ির নাম্বারটা নোট করে নেয় এবং চলে আসে ওদের বসের কাছে। বস, মেয়েটা তো পালিয়ে গেছে। কি করে পালালো? তোরা ধরতে কেন পারিসনি? মেয়েটা গাড়ি করে চলে গেছে। তবে চিন্তা করবেন না বস, গাড়ির নাম্বারটা রেখে দিয়েছি। ওই নাম্বার দিয়ে আমরা সব তথ্য জানতে পারবো। সাব্বাস বেটা, তাহলে আজকে কাজে লেগে পড়। মেয়েটা কোনো কিছু ফাঁস করে দেওয়ার আগেই ওর থেকে একটা নিতে হবে। এদিকে ইরা তো বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়, কিন্তু এখনো সে খুন হওয়ার দৃশ্য ইরা ভুলতে পারছে না। এইদিকে ঈশা ব্যাপারটা খেয়াল করে। কি হয়েছে, তুই এরকম করছিস কেন? আমি একটা জিনিস দেখে ফেলেছি। কি দেখলি? একটা লোককে খুন হতে দেখেছি আমি, আর যে মেরেছে তার লোক আমাকে মারার জন্যই এসেছিল। এটা আবার কখন ঘটলো? আমরা যেদিন আপুর বাসা থেকে ফিরছিলাম সেই দিন হলো এই ঘটনাটা। আমি তো তোর সাথেই ছিলাম, তাহলে আমি কেন দেখলাম না? তুই যখন গাড়ির ভিতরে ছিলি সেই জন্য তুই কিছুই দেখিসনি। হতেও পারে, কিন্তু এখন কি করবি তুই? বিষয়টা বাবা মাকে কি জানাবি? বাবা মা শুধু শুধু টেনশন করবে, এই ব্যাপারে ওনাদের বলার কোনো প্রয়োজন নেই। তবে যাই করছিস সাবধানে করিস। সাথে তুই নিজেও। আমি আবার কি করছি? আমাদের চেহারা যে কিছুটা মিলে। উফ আল্লাহ, সব জায়গায় তুই ঝামেলা করিস আর ফাঁসতে হয় আমাকে। কি করবি, আমি যে তোর বড় বোন। তুই আমার কসুর বড় বোন হস। আমাদের মধ্যে কে বড় এটা বাবা মা তো দূরের কথা, নার্সরাও ভুলে গেছে। আমি যে তোর থেকে বড় সেটার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। শুনে কি প্রমাণ? আমি হাইটে তোর থেকেও বড়, সেই জন্য আমি তোর থেকে বয়সেও বড়। তোর এই লজিক তোর কাছে রাখ।
আমাকে বুদ্ধ বানানোর চেষ্টা করিস না, বুঝলি? এখন তুই ঝগড়া অফ কর। কিভাবে এই চিন্তা থেকে মুক্ত হব সেটা বল আমাকে। একটা কাজ করি, আমরা দুজনে কিছুদিন মুখটা লুকিয়ে রাখি, হেতে ওরা আমাদের চিনতে পারবে না। কিন্তু গাড়ির নাম্বার তো ওরা পড়ে নিয়েছে। আরে গাড়িতে এখনো রেজিস্ট্রেশন হয়নি, সেই জন্য ওরা অ্যাড্রেস তো পাবে না। তাছাড়া তুই তো মামলা করতে যাবি না যে ওরা তোকে পাবে। সেটাও কথা। উফ, টেনশনে আমি সব ভুলে গেছি। ভাগ্য ভালো তুই মনে করিয়ে দিলি। হয়েছে, এখন তুই ঘুমা। এইদিকে ওরা ঘুমিয়ে যায়, অন্যদিকে আকাশ বসে আছে লন্ডনে নিরাশের সাথে। এরপর মন খারাপ করে বসে আছিস কেন? তুই কি জানিস না বর্তমানে আমার অবস্থা কেমন যাচ্ছে? আরে সামান্য একটা বিষয় নিয়ে এত মন খারাপ করলে কি চলে? কিন্তু এই সামান্য বিষয়টা যে আমার থেকে আমার পরিবারকে কেড়ে নিয়েছে। দেখ, এত ভাবতে হবে না তোকে। তাছাড়া তুই এখন থেকে আমার সাথে আমারই বাসায় থাকবি। আমি কেন তোর বাসায় থাকতে যাব? আচ্ছা, এতদিন তো তোর পরিবার থেকে ডলার দিত খরচের জন্য, কিন্তু এরকম অবস্থায় এখন তোর পরিবার তো তোর কোনো খরচ দিবে না। তাছাড়া এখানে তুই আগের মতো যদি রুম ভাড়া করে থাকিস, তাহলে প্রতি মাসে খাওয়া খরচ মিলে যা হবে সেটা তুই তো সামলাতে পারবি না। কিন্তু তোর বাসায় এভাবে দিনের পর দিন আমি থাকতে পারবো না। তাছাড়া আঙ্কেল আন্টি দেখলে কি বলবে? বাবা মা কোনো কিছুই বলবে না। তাছাড়া বাবা মা আমাকে বলেছে তোকে নিয়ে আমাদের বাসায় আসার জন্য, সেজন্য আমি আজকে তোকে নিয়ে যাব। যদি না আসি আমি? তোকে মেরে অজ্ঞান করে নিয়ে যাব। না থাক, তার কোনো দরকার পড়বে না, আমি সবটা গুছিয়ে নিচ্ছি। এদিকে ওরা দুজনে সবটা গুছিয়ে নিয়ে নীলাশার বাসায় আসে। নীলাশার বাবা মা দুজনেই ছিল বাসায়। আকাশ ওনাদের দেখে সালাম দেয়, ওনারা সালাম নিয়ে আকাশের সাথে কথা বলতে থাকে, কিন্তু ওই দেশে কি হচ্ছে তা ওনারা জিজ্ঞাসাও করেনি। দেখো আকাশ, তোমার সাথে তোমার বাবা মা কি কি করেছে তা আমার জানতেও চাই না, এবং কি তুমি কি কি করছো সেটাও জানতে চাই না। আমি শুধু এটাই বলবো, তুমি আজকে থেকে আমার ছেলে হয়ে থাকবে এই বাসাতে। তোমার কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। কিন্তু বাবা, আমি ওকে ভাই হিসেবে মানতে পারবো না। ভাই হিসেবে মানতে তোর অসুবিধা কোথায়? অনেক অসুবিধা আছে। কি কি অসুবিধা আমরা একটু শুনি। কি দেখো বাবা, আমি এত কিছু বলতে পারবো না। আমি ওকে ভাই হিসেবে মানবো না। তবে একটা কথা আছে। কি কথা? আকাশ আর আমার মধ্যে যে সম্পর্কটা এত বছর ধরে থেকে আসতেছে সেটাই থাকবে আমাদের মধ্যে। তুই যখন এটাই চাস তখন তাই হবে। তাই আকাশ, তুমি কি বলো? আমার মনে হয় ভাই বোনের সম্পর্ক হচ্ছে আমাদের মধ্যে আগে যে সম্পর্ক আছে সেটা থাকাই বেটার হবে। যেমনটা তোমাদের খুশি। তাহলে আমি কোর্টে গেলাম, তোমার তাহলে আড্ডা দাও। আমি আসবো কি আপনার সাথে? তুমি ওখানে এসে কি করবে? আমি আসবো কি আপনার সাথে? আঙ্কেল, আমি তো আইন বিষয়ে পড়াশোনা করেছি। জজ হওয়া আমার অনেক স্বপ্ন ছিল। আমি তো নিজেও জজ। সেজন্য আপনার সাথে থাকলে কিভাবে কি কি করতে হয়, কোন কেস কিভাবে হ্যান্ডেল করতে হয় তা অন্তত আরেকটু আইডিয়া হবে। তুমি তাও আসার জন্য বলছো, আর আমি নীলাশাকে দেখো কত করে বলছি আমার সাথে কোর্টে এসে কিভাবে উকিল আর জজের কথা বলে তা শেখার জন্যে, কিন্তু ওকে তো আনতেই পারছি না। আঙ্কেল চিন্তা করবেন না, আমি যখন এসেছি তখন সবটা হবে। আমরা দুজনে সকালে ভার্সিটিতে ক্লাস করে দুপুরে রেস্টুরেন্টে খেয়ে কোর্টে চলে আসবো। তারপর আপনার আর বাকিদের কথাবার্তা বোঝার চেষ্টা করব। তাহলে আজকে তোমার রেস্ট নাও, কালকে থেকে না হয় এসো। কিন্তু বাবা, আমি আসবো না। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, ওকে আনার দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন। তাছাড়া নীলাশা, তুই নিজেই তো আমার মতো আইন নিয়ে পড়াশোনা করছিস। তাছাড়া তোকে তো বইয়ের পাশাপাশি এগুলো প্র্যাকটিক্যাল করে নিতে হবে, এতে জ্ঞান অনেক বাড়বে। থাক, পাম দিতে হবে না, আমি যাব। তবে আকাশ বলাতে কিন্তু আমি আসতে রাজি হয়েছি, নয়তো আসতাম না আমি। হয়েছে, আর বলতে হবে না। আঙ্কেল, আপনি তাহলে আসুন।
এইদিকে নীলাশার বাবা তো চলে আসে। অন্যদিকে আকাশ আর নীলাশা পাশাপাশি রুমে থাকে। দুজনেই ফ্রেশ হয়ে নিচে নামে। এরপর নীলাশার মা খাবার বেড়ে দিলে ওরা দুজনে খেতে থাকে। এরপর আর দুজনে ওদের রুমে ঘুমাতে চলে যায়। এইদিকে এরা তো ঘুমাচ্ছে। অন্যদিকে চলুন ইরার ঈশা ঘুম ভাঙ্গার পরে কি করছে তা শুনে আসি। সকালে ওরা দুবোন নিচে নামে। তখনই ইরা, তোর কি একটুও লজ্জা করছে না? আমি কি করলাম যে আমার লজ্জা লাগবে? এত কিছু করার পরেও বলছিস কিছুই করিসনি? তোর আম্মু, তুমি আমার উপরে কেন রেগে আছো বলো তো? তাছাড়া আমার কি দোষ বলো? কি কোনো দোষ নেই? বিশ্বাস করো আম্মু, এরা কোনো দোষী নেই। আমি নিজের চোখে দেখছি। বিয়ে আপুকে জোর করে রুমে ঢুকে নেয়। তাছাড়া তুমি বড় আপুকে দরকার হলে জিজ্ঞাসা করে নিতে পারো। তার কোনো দরকার নেই। এখন এটা বল আমাকে, এখন এই সবটা যদি জানাজানি হয় তাহলে তোর বিয়ে দিব আমি কি করে? আম্মু, এত টেনশন কেন নিচ্ছ বলো তো? কিছুই হবে না। তাছাড়া দুই পরিবার ছাড়া বাইরের কেউ তো জানার কথা না, তাই না? আর জানবেও না। এখন তুমি এসব কথা বাদ দিয়ে খেতে দাও আমাকে। আমাদের তো ভার্সিটিতে যেতে হবে, অনেক দিন হয়েছে যাওয়া হচ্ছে না। চল আপু, আজকে তাহলে আমরা ফার্সি থেকে ঘুরে আসি। তাহলে খাওয়া শেষ করে নে, তারপর বের হব। এইদিকে এরা খাবার শেষ করে চলে যায় ভার্সিটির দিকে। এইদিকে ইরার মা বুঝতে পারছে না এত কিছু হয়ে যাওয়ার পরেও ইরা এত শান্ত হয়ে থাকছে কি করে। এইদিকে এরা ভার্সিটিতে এসে ক্লাস করতে থাকে। ওদের দু বোনের ভার্সিটির বেশিরভাগ ছেলে পছন্দ করে, কিন্তু চেহারা কিছুটা এক হওয়ার কারণে বেশিরভাগ ছেলে আবার সব কিছু গুলিয়ে ফেলে। তার মধ্যে রকি আর রবি ওদের মধ্যেই আছে। রকি আর রনি দুই ভাই, তবে ওরা দুই ভাই সারাক্ষণ মেয়েদের ইপ্রিজিং করার ধান্দা করতে থাকে। কেননা ওরা বাবা বড় লোক, আবার তেমনি পাওয়ারফুল একজন রাজনীতির লোক। সেই জন্য রকি আর রনিকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। সেই জন্য ওরা নিজেদের মতো করে এভাবে ইপ্রিজিং করতে থাকে। এইদিকে ওরা দুই ভাই চলে আসে ইরা আর ঈশার কাছে। আচ্ছা, তোদের চেহারা দেখলে মাঝে মধ্যে বুঝতে পারি না কে কোনটা। কে কোনটা মানে? আমি বলছি আসলে কে ইরা আর কে ঈশা সেটাই বুঝে উঠতে পারছি না। এত কিছু বুঝে তোর কি কাজ সেটা বল। কেন, তোরা কি বুঝতেছিস না কিছুই? দেখ, তোদের দুজনের জন্য ভালো হবে তোরা আমাদের বিরক্ত করা ছেড়ে দে। যদি না ছাড়ি তখন কি করবি তোরা? আমরা আমাদের দুলাভাইকে কল দিব, উনি এসে তোদের দেখে নিবে। আচ্ছা, তোরা কি জানিস না আমরা কে, কি করতে পারি, আমাদের পরিচয় কি? আমরা সবাই জানি, কিন্তু আমাদের দুলাভাই কাছে তোরা কিছুই না। ও তাই নাকি? ডাক তাহলে তোদের দুলাভাইকে। এরা এরপর কল দিয়ে আবিরকে। আবির কল রিসিভ করে কথা বলে চলে আসে ভার্সিটির সাথে কিছু সিকিউরিটি নিয়ে। ওদের নিয়ে চলে আসে ভার্সিটিতে। এইদিকে রকি আর রনি তো অপেক্ষা করতে থাকে। 20 মিনিট পরে আবির আসে ভার্সিটিতে। কি হয়েছে? আমাকে এভাবে ভার্সিটিতে কেন আসতে বললে? দুলাভাই, এই ছেলে দুইটা প্রতিদিন আমাদের দুইজনকে অনেক বিরক্ত করে। শেষমেশ এই লোককে এনেছিস? দুলাভাই, আশেপাশে সিকিউরিটি দেখেও কি তোর ভয় লাগছে না? আরে এরকম সিকিউরিটি তো আমার বাবার সাথে থাকে, তাছাড়া আমরা চাইলেও সিকিউরিটি নিয়ে প্রতিদিন এভাবে চলতে পারি। পারলে চলে দেখা। তোদের একজনকে তো পরে দেখতেছি, আগে তোর দুলাভাইকে দেখে নিচ্ছি। তা দুলাভাই, আপনি কি জানেন কে আমরা আর কি আমাদের পরিচয়? দেখলেন ভাইয়া আপনার সাথে কিভাবে কথা বলতেছে? দেখছি আমি। তা তোরা আগে নিজেদের পরিচয় দে, তারপর আমি দেখছি তোদের সাথে ঠিক কি কি করা যায়। এভাবে রকি আর রনি ওদের পরিচয় বলতে থাকে। পরিচয় শুনে আকাশ আসবে নাকি ওদের মারবে কিছু বুঝতে পারছে না। সেই জন্য তোদের পরিচয় শুনে ভালো লাগলো, আর এই কার্ড তোদের পকেটে রাখ, এটা তোদের বাবাকে নিয়ে দেখাবি। তবে তার আগে তোদের একটা ব্যবস্থা তো করতেই হবে। সিকিউরিটি, ওদের দুজনেই ভালো করে মারতে থাকো, যেন 5-6 মাস আগে ওরা যেন বিছানা থেকে উঠতে না পারে। ওই, তোর এত বড় সাহস, তুই আমাদের মারার জন্য বলছিস? তুই জানিস যদি আমার বাবা জানতে পারে তোর কি হাল করবে, বুঝতেছিস? সেই জন্য তো আমার কার্ড তোদের কাছে দিয়েছি, ওরা দিয়ে কাজ চালিয়ে নিবে। তোমরা কি দাঁড়িয়ে থাকবে না ওদের আমার কথা অনুযায়ী কাজ করবে। এরপর সিকিউরিটিগুলো মারতে থাকে রকি আর রনিকে। এইদিকে আবির সাথে ইরা আর ঈশা চলে আসে ওখান থেকে। আবির ওদের বাসায় পৌঁছে দিয়ে চলে আসে অফিসের দিকে। এসে ওরা কাজ করতে থাকে। রাতে যখন বাসায় ফিরবে তখন সাথীকে সবটা বলে। সাথী তো সবটাই শুনে অবাক হয়ে যায়। তা ওরা এখন ঠিক আছে তো?
ঠিক আছে, এখন তাহলে শুয়ে পড়ো। এরা তো শুয়ে পড়ে। অন্যদিকে রকি আর রনি ওরা দুজনে হসপিটালে ভর্তি। এদিকে ডক্টর চিকিৎসা করতে থাকে। অন্যদিকে রকির বাবা হসপিটালে চলে আসে। উনি হসপিটালে এসে কথা বলতে থাকে ডক্টরের সাথে। কি হয়েছে আমার ছেলেদের? ওদের সুস্থ হতে কতদিন সময় লাগবে? দেখুন, ওনাদের যেভাবে মারা হয়েছে, শরীরে কোনো মারধর করেনি, নাই কোনো রক্ত বের হয়েছে। তাহলে তো ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না ডাক্তার? একদম না, মিনিমাম তো 4 মাস লাগবে। কি বলছেন ডাক্তার? একটু আগেই তো বললেন কোনো কিছু হয়নি, কিন্তু এখন আবার বলছেন। আসলে ওনাদের শরীরে কিছু কিছু হাড় ভেঙে দেওয়া হয়েছে, সেজন্য পর্যায়ক্রমে চিকিৎসা করাতে হবে। সেজন্য সুস্থ হতে সময় লাগবে কয়েক মাস। ঠিক আছে, এই কয়েকটা মাস কি ওরা এই হাসপাতালে কাটাবে না? কয়েকটা মাস পরে ওদের বাসায় নিয়ে যেতে পারবো। সেটা তো এখন বলা যাচ্ছে না, আগে 1 মাস এখানে রাখার পরে বলতে পারবো। ঠিক আছে, আপনি ওদের চিকিৎসা করতে থাকেন। এই বলে রানা ওখান থেকে বের হয়ে আসে। একটু পরে ওদের লোকদের। ওদের তো ভার্সিটির ভিতরে এরকম করেছে, তাহলে এখন ভার্সিটির দিকে যাই, চল। জি স্যার, আপনি বসুন গাড়িতে। রানা গাড়িতে বসার পরে ওরা গাড়িয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে এসে অনেক ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে, অনেক কিছু জানতে পারে। সবটা জানার পর খোঁজ নে কারা এই ইরা আর ঈশা, ওদের পরিবার আর ওই মেয়েগুলোকে আমার সামনে আমি দেখতে চাই। বস, আমাকে 2-3 ঘন্টা সময় দিন, আমরা খোঁজ নিয়ে দেখতেছি। 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর রানার লোকগুলো আসে। কোনো খোঁজ পেয়েছিস? জি বস, পেয়েছি। তাহলে বল ওরা কে আর ওদের পরিচয় কি? বস, ওরা রফিক চৌধুরীর মেয়ে। কোন রফিক? যে প্রতি মাসে আমাদের... জি বস, ঠিক ধরেছেন। যারা আমার ছেলেকে মেরেছে, ওর খোঁজ কি জানতে পেরেছিস? মেরেছে রফিক চৌধুরী বড় মেয়ের জামাই। নাম আর পরিচয় বল। উনি আবির চৌধুরী, শাহজাহান চৌধুরীর ছেলে। শাহজাহান নামটা শুনে রানা তো একটু ভয় পায়, কেননা রানা যাদের পাওয়ারে চলে ওই লোকগুলো শাহজাহান চৌধুরী হয়ে কাজ করে, সেই জন্য একটু ভয়ে আছে। কি বললি? শাহজাহান চৌধুরীর ছেলে? জি বস, এখন যদি বলেন ওই ছেলেকে আমরা উঠিয়ে আনবো। ওই ছেলেকে কিছু বলার দরকার নেই, তাছাড়া ওই ছেলের ধারের কাছেও তোরা যাবি না। কেন বস, কি হয়েছে? আপনি এভাবে ভয় পেয়ে আছেন কেন? তোদের যাই বলছি আমি, তোরা তাই কর। ঠিক আছে বস। এদিকে রানা তো চুপচাপ হয়ে আছে। অন্যদিকে ইরা আর ঈশা আগের মতো করে ভার্সিটিতে আসতে থাকে। ওইদিকে পরের দিন লন্ডনে আকাশ আর নীলাশা ভার্সিটির দিকে যায়। ওখানে ক্লাস করতে থাকে। কিছুক্ষণ পরে দুপুর হয়ে আসে, সেই জন্য। নীলাশা, চল বের হব। কোথায় যাব? কোথায় আবার? আঙ্কেলের কাছে। দোস্ত, আমি যাব না। যাবি না কেন? আমার ভালো লাগে না, তুই যা, আমি বরং বাসায় যাই। আমি আঙ্কেলকে কথা দিয়েছি, যদি যেতে হয় তোকেও সাথে যেতে হবে। এই বলে নীলাশা হাত ধরে নিয়ে আসতে থাকে। তখন ওদের স্যার চলে আসে সামনে। কি ব্যাপার আকাশ, তুমি এভাবে নীলাশাকে নিয়ে কোথায় যাচ্ছ? এই তো স্যার, কোর্টে যাব। তোমরা কি বিয়ে করতে যাচ্ছ? বিয়ে করতে কেন যাব? একটু আগেই তো বললে কোর্টে যাচ্ছ। আসলে স্যার, আমার বাবা তো একজন জজ। বাবা চাচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি ওখানে এসে জজ আর উকিলরা কিভাবে কথা বলে এইগুলো দেখে শেখার জন্য। এটা তো অনেক ভালো কথা, পড়াশোনার পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যালও করা হয়ে যাবে। কিন্তু স্যার, ও তো যেতেই চাইছে না। তাছাড়া স্যার, আমাদের ভার্সিটিতে যদি এরকমভাবে প্র্যাকটিক্যালভাবে ক্লাস করাতেন তাহলে কিন্তু অনেক ভালো হলে ছাত্রছাত্রীর জন্য, তাহলে অভিজ্ঞতা হতো ওদের। তুমি কথাটা ঠিক বলেছো। আমি তাহলে কালকের বোর্ড মিটিংয়ের কথাটা বলবো। তাহলে 1 সপ্তাহের ভিতরে এরকম একটা রুম বানিয়ে নিব, যেখানে তোমাদের কথাবার্তা শেখানো হবে। তাহলে স্যার, আমি ওকে নিয়ে গেলাম। ঠিক আছে, যাও। কিন্তু স্যার, আমি যাব না। আকাশ, তুমি ওকে কিভাবে নিবে সেটা তুমি জানো, আমি গেলাম। এদিকে নীলাশা রাজি না হয় আকাশ ওকে জোর করে কাঁধে তুলে নিয়ে আসে, গাড়িতে বসায়। ওই কুতা, তুই আমাকে কাঁধে কেন নিলি? তুই দিন দিন যে হারে মোটা হচ্ছিস, এতে তোকে টেনে তো নিয়ে আসা সম্ভব হয় না। ওই, তুই আমাকে মুটকি বললি? আমি তো মোটা বলেছি। ওই একই কথা হলো। আজকে আমি বাবাকে বলবো। কি বলবি শুনি? আমার জন্য জিম করার মেশিন আনতে, দেখবি 1 মাসে ওজন কমিয়ে নিব আমি। সাথে তোকেও বলবো জিম করার জন্য। তুই জানিস না আমি এত তাড়াতাড়ি উঠতে পারি না। আমাকে যে জোর করে এখানে এনেছিস,
এবার আমিও তোকে প্রতিদিন উঠাবো, মনে রাখিস। তুই সকালে রুমে ঢুকতে পারলে তো আমাকে ওঠাবি। তুই কি আমাকে বোকা পেয়েছিস? বোকা কেন মনে করব? আমি যদি আমার রুমের দরজা ভিতর থেকে আটকে দিই তাহলে তুই কিভাবে ঢুকবি ভিতরে? আমিও তোর সাথে তোর রুমেই থাকবো। তাহলে সকালে তোকে কান ধরে তোকে উঠিয়ে নিব। ওদের ঝগড়ার ভিতরে ইরার বাবা চলে আসে। উনি এসেই কি ব্যাপার, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের মধ্যে? তুমি কখন এলে? তার আগে এটা বল, তোরা কি নিয়ে ঝগড়া করছিস? আমি কি জোর করে এখানে এনেছি বলে? ও আমাকে সকালে উঠিয়ে দিয়ে জিম করার জন্য বলছে। বাবা তুমি জানো ও আমাকে মুটকি বলেছে, সেই জন্য আমি একা জিম করব কি করে, সেই জন্য ও আমার সাথে জিম করবে। কিন্তু আঙ্কেল, মুটকি তো নীলাশা, আমি কেন জিম করব? দেখো, ওটা তোমাদের মামলা, তোমরা যেভাবে খুশি সেভাবেই কাজ করো। এই ব্যাপারে আমি কিছু বলবো না। দুপুরে খাওয়া হয়েছে তোমার? কোর্টের ভিতর ঢুকবে আমার সাথে, এরপর ওখানে ব্যবহার আর পরিস্থিতি বুঝে থাকবে আস্তে আস্তে। ঠিক আছে আব্বু। এরপর ওরা খাবার খেয়ে ভিতরে আসে। ওখানকার পরিস্থিতি দেখতে থাকে, কিভাবে কথা বলতে হয়। এভাবে 1 মাস ধরে ওরা দুজনে কোর্টে এসে এইসব শিখতে থাকে। 1 মাসে ওরা অনেক কিছু শিখে ফেলে। 1 মাস পর আকাশ, তোমার পরিবারের সাথে যোগাযোগ কি হয়েছে তোমার? মাঝে মাঝে ভাইয়ের সাথে যোগাযোগ হয়। তোমার পরিবার কি এখনো রেগে আছে মতো? জি আঙ্কেল, কয়েক মাস পরে তো পরীক্ষা আমাদের। ওখানে তো অনেক খরচ। ভাইয়াকে বলেছি ডলার পাঠাতে। বলেছে যেদিন ডলার লাগবে তার 3 দিন আগে বলে দিলে ভাইয়া পাঠিয়ে দেবে। ডলার আমি দিয়ে দিতাম। আঙ্কেল না থাক, এমনিতে যা করছেন আমার জন্য এই ঋণ শোধ করা যে সম্ভব হবে না আমার। সেসব কথা রাখো, তুমি আমার ছেলের মতো, তোমার উপর ভরসা আছে বলেই নীলাশাকে তোমার সাথে পাঠাতে পারি কোথাও। আচ্ছা, তুমি তাহলে ঘুরতে যাও। জি আঙ্কেল, যাচ্ছি। এইদিকে কাহিনী তো শুনলেন, এবার দেখি ওইদিকের কাহিনী কি হচ্ছে। তা আমরা শুনে আসি ওইদিকে। আব্বু, আমি কয়েকটা দিন ভার্সিটিতে যাব না। ভার্সিটি কেন যাবি না? আব্বু, আমি অনেক ভয়ে আছি। কি নিয়ে এত ভয়? আব্বু আমি বলছি, কি নিয়ে এত ভয়? ঠিক আছে, তাহলে বল। এরপর ঈশার বাবাকে সবটা বলে। সবটা শোনার পর এত কিছু হয়ে গেছে, তোরা আমাকে একবারও জন্য বললি না কেন? আমরা তো দুলাভাইকে সবটা বলেছি, তাছাড়া উনি ওদের শায়েস্তাও করেছে। তাহলে আর ভয় কেন? ইরা এবার এই কাহিনী বলতে থাকে। সবটা শোনার পর তোরা দুইজন শুধু আমাকে টেনশনই দিয়ে গেলি, এখন আমি কি করব? তুমি বরং আবিরের সাথে কথা বলো, ওদের তো অনেক ক্ষমতা, ওরা তো একটা কিছু করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে কালকে এসে কথা বলে নিব। এদিকে ডেভিলার ওর লোকেরা বসে আছে, ওদের সাথে রানাও দেখা করে। আরে বন্ধু, তুই এখানে কেন? তাও এতদিন পরে, কি মনে করে? বন্ধু এসেছি তোর সাথে কিছু শেয়ার করতে। কি কথা বল। রানা এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর তুই কোনো চিন্তা করিস না, আমি ওই ব্যাপারটা সামলে নেব, কিন্তু তোকে যে একটা সাহায্য করে দিতে হবে আমার। কি সাহায্য লাগবে বল। আমি একটা মেয়ের ছবি দিব তোকে, ওই মেয়েকে খুঁজে দিতে সাহায্য করতে হবে। একটা মেয়েকে খুঁজে পাচ্ছিস না তুই? এটা কি কোনো কথা হলো? আমার লোকেরা অনেক খুঁজেছে, কিন্তু পায়নি ওই মেয়েকে। সোজা তোকে খুঁজে দিতে হবে। তাছাড়া তুই রাজনৈতিকের লোক, তোর জন্য এটা খুব সহজ হবে। ঠিক আছে, ছবিগুলো পাঠিয়ে দে। ডেভিল যখন রানার হাতে ছবি দেয়, রানা নিজেই অবাক হয়। এটাই কি সেই মেয়ে? তুই ওকে চিনিস? চিনি মানে? আমার 2টা ছেলেকে হাসপাতালে পাঠানোর পিছনে এদের 2জনেরই হাত আছে। দুজন বলতে? 2জন বলতে ওর সাথে ওর বোনও আছে। তুই তাহলে যে কোনোভাবেই হোক এই মেয়েকে আমার হাতে তুলে দে, আমি তারপর তোর কাজটা করে দেব। তাছাড়া আমাদের দুজনের কাজই তো এখন একরকম। কিন্তু ওর দুলাভাই অনেক পাওয়ারফুল লোক, সেজন্য আমি কিছু করতে পারছি না। সেজন্য যাই করার তোকেই করতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি সবটা দেখে নেব। এইদিকে এরা মিলে প্ল্যান করতে থাকে। অন্যদিকে পরের দিন এরার বাবা আসে আবিরের বাড়িতে। সাথী তো ওর বাবাকে দেখে অনেক খুশি হয়। আপু, তুমি হঠাৎ এত সকাল সকাল সবকিছু ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে তো। জামাই আর তোর শ্বশুর কোথায়? আবির তো দেখলাম ফ্রেশ হচ্ছে, আর শ্বশুর মশাই তো রেডি হচ্ছে।
আমি আর শাশুড়ি মা নাস্তা বানাচ্ছি। বাসায় কি লোক ছুটিতে গেছে? না আব্বু, আসলে আবির ওর মায়ের হাতে রান্না ছাড়া খায় না, সাথে শ্বশুর মশাইও। আর আমি মাঝে মাঝে রান্না করি আর রান্নার কাজে সাহায্য করি, ওরা বাকি কাজ করে। তা তুমি যখন এসেছো ওনাদের সাথে নাস্তা খেতে খেতে কথা বলে নিও। ঠিক আছে। 10 মিনিট পরে আবির আর ওর বাবা নিচে নেমে সাথীর বাবাকে দেখে চমকে ওঠে। আবির সালাম দিয়ে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে ওনারা খেতে খেতে সবটা কথা বলে নেয়। তাহলে এই হচ্ছে কাহিনী। এখন তো ইরা আর ঈশা বাড়ি থেকে বাইরে যেতেও ভয় পাচ্ছে। আমি তো রানার ছেলে মেয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। তাছাড়া আমি যতদূর খবর জানি ওরা 3 মাসেও হাঁটা চলাফেরা করতে পারবে না। তারপর রানার এতটা ক্ষমতা নেই যে ও আমার সাথে টেক্কা দিতে পারবে। তাহলে নতুন করে আবার টেনশন কেন? সাথীর আব্বু ওনাদের বাকি কথাগুলো বলতে থাকে। সবটা শোনার পর এই নতুন ঝামেলা এসে আমার পড়লো কেন? আপনার এই 2 মেয়ে সবসময় ঝামেলা ছাড়া কি ভালো কিছু করতে পারে না? ওরা আবার কি এমন ঝামেলা করলেও? 2 মাসে কি সব ভুলে গেলেন? কোন কথা বলতেছো? আকাশের সাথে যা হলো। কিন্তু তোমার পরিবারের সবাই তো আকাশকে অপরাধী বলছে। কিন্তু আমার বিশ্বাস আমার ভাই এরকমটা করতে পারে না। আবির, আমি আকাশের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। ও যে কেমন তা তো দেখা গেছে। ও যদি এখানে থাকার ইচ্ছা হতো তাহলে ঠিকই ইরাকে বিয়ে করে থাকতে পারতো, কিন্তু ও তো কোনো কিছুই করেনি। তবু এর পিছনে কিছু কারণ তো থাকবে। তাছাড়া আকাশের পুরো কথাটা আমাদের তখন শোনা উচিত ছিল। আবির, তোমাকে না বলেছি আকাশের সম্পর্কে কোনো কথা আমি শুনতে চাই না? আচ্ছা বেয়াই, আমি একটা কথা বলি। আপনি যদি চান আমি ওদের সিকিউরিটির ব্যবস্থা করে দিই, তাহলে ওরা সিকিউরিটি নিয়ে ভার্সিটিতে যাবে আর ফিরেও আসবে। কথাটা কিন্তু খারাপ বলেননি, কিন্তু এত বিশ্বস্ত সিকিউরিটি পাবো কোথায়? চিন্তা করবেন না, আমাদের যে সিকিউরিটি আছে ওখান থেকে 5-6 জন সিকিউরিটি ওদের জন্য দিয়ে দিলাম। আমি তাহলে কাল সিকিউরিটি পাঠিয়ে দিব। আমি তাহলে এখন আসি। আব্বু, নাস্তা তো শেষ করে যাবে। সরি বাবা, আমার কথায় কিছু মনে করবেন না। বুঝতেই তো পারছেন আকাশের জন্য কত চিন্তা হচ্ছে। ও এরকম একটা কাজ কেন যে করলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। তোকে আর এই ব্যাপারে মাথা ঘামাতে হবে না। এখন ইরা আর ঈশাকে কিভাবে সিকিউরিটি দিবি সে সম্পর্কে ভাবতে থাক। আমি তাহলে 2-3 দিনের ভিতরে সিকিউরিটি নিয়ে ওনাদের বাসায় যাব। আচ্ছা, আমি তাহলে এখন আসি। বাবা, সাবধানে যেও। সাথীর বাবা তো চলে যায়। এইদিকে দিন যেতে থাকে। এইভাবে ঠিক 3 দিন পার হয়ে যাওয়ার পর আবির চিকুটি নিয়ে চলে আসে সাথীদের বাড়িতে। তখন ইরা আর ঈশা ওনাদের সাথেই ছিল। তোমরা আজ থেকে সাথে সাথে থাকবে, কোনো কিছু হলে আমাকে জানাবে। কিন্তু ভাইয়া, এরা কি সব সময় আমাদের সাথে থাকবে? সব সময় বলতে তোমাদের ক্লাম রুমের বাইরে থাকবে। বুঝতে পেরেছি। আমি তাহলে এখন চলি। আবির চলে আসে অফিসের দিকে। এইদিকে দিন তো যেতে থাকে। এভাবে 15 দিন কেটে যাওয়ার পর কি ব্যাপার বন্ধু, তুই কবে ওদের উপরে হামলা করবি? তোর ছেলেদের সুস্থ হতে কতদিন লাগবে? ডক্টর তো বলেছে 1 মাস হলেই মোটামুটি অনেক কিছুই করা যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি তোর পছন্দ হয় বল, আমি ব্যবস্থা করে দেব। কি বুদ্ধি বল? এরপর ডেভিল একটা বুদ্ধি রানাকে বলে। রানা তো শুনেই খুশি হয়ে যায়। এত সুন্দর একটা বুদ্ধি তোর মাথায় আসলো কি করে? বুদ্ধি তো সবসময় আসে না, মাঝে মধ্যে চলে আসে, বুঝলি? আচ্ছা, এখন একটা কথা বল আমাকে। কি কথা? যদি পরবর্তীতে তোর কোনো সমস্যা ওরা করে বসে? আমার সমস্যা হবে কেন? তুই কি খবরের কাগজ বা টেলিভিশন দেখিস না? ওইগুলো দেখার সময় কই আমার। তুই যাকে মেরেছিস ওই লোকটাকে যারা মেরেছে পুলিশ তাদের খুঁজছে। খুঁজে পাবে না আমাকে। তাছাড়া কোনো সাক্ষী তো নেই, তার উপর কে মেরেছে সেসব তো কোনো কিছু জানে না। কিন্তু যদি কোনোভাবে জেনে যায় তাহলে তো বুঝতেই পারছিস কি কি হতে পারে। এখন তাহলে কি করা যায় এটা বল আমাকে। আমার ছেলেরা সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি, তুই কি বলিস? যেমনটা তোর ইচ্ছে বন্ধু। এইদিকে ইরার ঈশা তো সিকিউরিটি নিয়ে ভার্সিটিতে যাওয়া আসা করে। রানা তো ওর লোকদের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সেই জন্য এই দিকে তাকিয়ে আমাদের আর কোনো কাজ নেই। আর
আমরা তাহলে এই সময়টা ঘুরে আসি আকাশের কাছ থেকে। এদিকে আকাশ ওর মতো করে পড়াশোনা করতে থাকে, মাঝে মাঝে আবিরের সাথে কথা বলতে থাকে। এবার অনেকগুলো দিন কেটে গেল, আকাশের পরীক্ষা চলে আসে। সেই জন্য আবিরকে কল দিয়ে কিছু ডলার পাঠিয়ে দিতে বলে। আবিরও অনেকগুলো ডলার পাঠিয়ে দেয়। এদিকে আকাশ আর নীলাশে আসে ভার্সিটি ফি জমা দেওয়ার জন্য। আচ্ছা আকাশ, তুই কি পড়াশোনা শেষ করে তোর দেশে চলে যাবে? কেন বলো তো? না, এমনিতে জিজ্ঞেস করলাম। এখানে থেকে আর কী করবো, দেখি কোনোভাবে বাসার সবাইকে বোঝাতে পারি কিনা। তাছাড়া ইরা সত্যি বলতে পারবে ওই দিন কী হয়েছিল। কিন্তু এরা তো সত্যি কথা কিছু বলছে না। ওখানে তো মূল সমস্যা। তাহলে এখন কি করবি? অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এইদিকে 1 মাস পরে রকি আর রনি মোটামুটি এখন হাটের মতো অবস্থা হয়েছে। সেই জন্য রানা আর ডেভিল আসে ওদের কাছে। কেমন আছিস তোরা এখন? তার আগে এটা বল, যাদের জন্য আমাদের এ হাল হয়েছে তাদের তুমি কি করলে? তাদের আমি কিছু করিনি। তুমি ওদের কোনো কিছু করনি? যা করার তোরা করবি। আমরা করব মানে ঠিক বুঝলাম না। রানা এরপর ওদের কানে কানে কিছু কথা বলে। তা শোনার পরে ওরা তো অনেক খুশি হয়ে যায়। তাহলে তো ভালোই হবে। সেটাই। তাহলে বাবা আমরা 2 দিন পর এই কাজটা শুরু করে দিই। ওটা তোদের ইচ্ছে। এইদিকে ওরা তো প্ল্যান করতে থাকে, অন্যদিকে ইরার সিকিউরিটি সরিয়ে নেয়। কেননা এতগুলো মাসে যখন কোনো কিছুই হয়নি তখন সামনের দিকেও হবে না, সেই জন্য ওরা সিকিউরিটি সরিয়ে নেয়। সিকিউরিটি সরানোর 3 দিন পরে ইরা ভার্সিটিতে আসতে থাকে। তখন ওর পথ আটকে দেয় রকি আর রনি। ওদের দেখে অবাক হয়ে যায়। এ কি তোরা এখানে? তুই কি ভেবেছিস সারা জীবন আমরা ওখানে শুয়ে থাকবো? আর এটা তুই ভাবলি কি করে? আর তাছাড়া রনি, দেরি করছিস কেন? ওকে গাড়িতে তুলে নে। এরপর ওকে গাড়িতে তুলে ওদের বাগান বাড়িতে নিয়ে আসে। ওখানে ইরাকে আটকে রাখে। আচ্ছা ইরা, বিয়ে করবা নাকি নষ্ট করে ছেড়ে দিব? বিয়ে করে ওকে কাছে রাখার কোনো মানে নেই, তার চেয়ে বরং ওকে নষ্ট করে ছেড়ে দিই। এতে সমাজে ওরা মুখ দেখাতে পারবে না। আইডিয়াটা তো মন্দ না, তাহলে এখনই শুরু করি। প্লিজ আমাদের সাথে এরকমটা করো না, প্লিজ। তুই যতই কাঁদিস না কেন, আমরা তোকে মোটেও ছেড়ে দিব না। প্লিজ তোরা দুজনে আমার এত বড় সর্বনাশ করিস না। আচ্ছা রনি, আজকে করার মুড নেই, কালকে আমরা এসে যা করার করে নিব। ঠিক আছে, ওকে তাহলে আটকে রেখে যাই আমরা। এই নিয়ে কিছু খাবার খেয়ে নি, তাহলে শরীরে বল পাবি কিছুটা। এই বলে ওরা চলে আসে। এইদিকে ইরা আটকে আছে, কিভাবে সাহায্য পাবে তা ওরা বুঝতে পারছে না। এই রাতে ইরা বাসায় না আসায় বাকিরা তো অনেক চিন্তা করতে থাকে। অনেকটা সময় পর, আম্মু ইরা তো এখনো আসেনি। তাহলে কোথাও গেছে ইরা? সে দুপুরে বের হলে এখনো তো আসেনি, তার উপর মোবাইলও বন্ধ। আপুর কোনো বিপদ হলো না তো? আমি আবিরকে কল দিয়ে জানাচ্ছি। এদিকে উনি আবিরকে কল দিয়ে সবটা বলে। আবির উনার সিকিউরিটিগুলোকে লাগিয়ে দেয় খোঁজ খবর নেওয়ার জন্য। অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু তাও কোনো খোঁজ খবর পায়নি। এইদিকে ইরা তো অনেক কান্নাকাটি করতে থাকে। সেই জন্য আশেপাশে খুঁজে কিছু জিনিস পায় যা ওর হাতের কাছে লুকিয়ে রাখে। এইদিকে পরের দিন সকালে ওরা 2 ভাই রেডি হয়ে বের হয়ে যায়। তখন রানা ওদের জিজ্ঞাসা করে, আব্বু ওদের এক বোনকে তো পেয়েছি, ওর সাথে 2 ভাই আগে ফুর্তি করি, তারপর ওর আর একটা বোনকে নিয়ে আসবো। যাই করিস না কেন সাবধানে করিস। ওদের লোক কিছু খোঁজ শুরু করে দিয়েছে ওদেরকে। চিন্তা করো না, কাজ শেষ হলেই চলে আসবো আমরা। ঠিক আছে, সাবধানে যাও তাহলে। এই বলে ওরা 2 ভাই বেরিয়ে পড়ে। এইদিকে ইরা একটা চুড়ি পায় হাতের কাছে, ওটা পায়ের কাছে লুকিয়ে রাখে। একটু পরে রকি আর রনি আসে দরজা খুলে। ভাইয়া তুমি আগে যাও। তুই আগে যা, আমি পরে আসতেছি। তাহলে তুমি দরজার বাহিরে অপেক্ষা করো, আমি কাজ সেরে তোমাকে ডাক দিব। এই বলে রকি ভিতরে ঢুকে আর রনি বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে দরজা খুলে রকি যেই ভিতরে ঢুকবে তখনই, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তখনই ইরা ওই চুরি দিয়ে রকির কয়টা আঘাত করে। এদিকে আঘাত লাগার কারণে রকি তো ওখানেই পড়ে যায়। এইদিকে রকি চিৎকার শুনে এবার রনি ভিতরে আসে। রকি এরকম অবস্থা দেখে ইরার দিকে তাকায়।
এবার ইরা রনিকেও ছুরি দিয়ে আঘাত করে একটার পর একটা। পরের আঘাত রনি ধরে ফেলে, সাথে ইরাকে উল্টো আঘাত করে একটা। এতে ইরা কিছুটা দূরে এসে পড়ে। এইদিকে রকির অবস্থা তো অনেক খারাপ, সেজন্য রনিকে ধরে গাড়িতে উঠায়। এইদিকে ইরা ওখান থেকে পালিয়ে যায়, রকিকে নিয়ে হসপিটালে আসে। কিন্তু রনিরও অবস্থা খারাপ, কেননা দুজনেই শরীরে কিছুটা আঘাত পেয়েছে। ডক্টর ওদের দুজনকে চিকিৎসা করতে থাকে। এইদিকে ইরা বাড়িতে আসে, আর ওর শরীরে রক্ত দেখে সবাই প্রশ্ন করতে থাকে। তখন ইরা ওনাদের সবটা বলে। ওখানে একটা অতীত শেষ হয়। বর্তমান। তার মানে ইরা ওদের নিজের হাতে মেরেছে, তাই তো? নিজের হাতে মেরেছে, কিন্তু রকি নাকি মারা গেছে। তার উপর ওর ভাই রনি 3 দিন পরে জ্ঞান ফিরে আসছে। ওর বাবা মামলা করে, পুলিশও আসে আমাদের বাসায়, আর ইরাকে ধরে নিয়ে আসছে। এই ঘটনা তো তাহলে বেশি দিন হয়নি। তাও 5 মাস আগের কথা। কি? এটা কিভাবে সম্ভব? 5 মাস ধরে ইরা জেলে ছিল? জেলে তো ছিল না, আসলে ওই দিন ইরাকে তো ধরে নিয়ে যায়, কিন্তু তার পরের দিন আমরা জামিন নিয়ে আসি। আর কোর্ট থেকে বলা হয়েছে আমরা ইরাকে যদি কোনোভাবে দেশের বাইরে পাঠিয়ে দিই বা লুকিয়ে রাখি, তাহলে আমাদের সবাইকে ওনারা ধরে নিয়ে যাবে। তারপর কি হলো? তারপর ওকে বাসায় নিয়ে আসি। বাসায় আনা 3 মাস পরে পুলিশ আবারও আসে আমাদের বাসায়, এসে জানায় রকি মারা গেছে। সেজন্য ওকে মার্ডার কেসে ধারা লাগিয়ে 2 মাস জেলে রেখেছে। গত 3 দিন ধরে এখন কোর্টে আনতেছে, আর প্রথমবারই তোমাকে দেখতে পেলাম কোর্টে। তাহলে আপনাদের কথা অনুযায়ী ইরা নিজে ওই 2টা ছেলেকে আঘাত করেছে, আর এই আঘাতে একজনের মৃত্যু হয়। মারা যায় সেসব অবধি ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে তাও 1.5 থেকে 2 মাস পরে কেন এরকম একটা হয়েছে? তার মানে বলতে চাইছেন এখানে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, তাই তো? সেটাই বলতেছি। কিন্তু সেই রহস্য কি, সেটা তো ক্লিয়ার হতে হবে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো। আমি জজ হয়ে চাইলেও সরাসরি তোমাদের সাহায্য করতে পারবো না, তবে আমি তোমাদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারবো। যেমন ধরো, তোমরা চাইলে ইরাকে নিয়ে বাসায় রাখতে পারবে। যখন কোর্টের সময় হবে তখন ওকে নিয়ে আসতে হবে সরাসরি আদালতে, তাও কারাগার রুমে। আর বাইরে আইনি কোনো জটিলতা পড়লে আমি সেখান থেকে উদ্ধার করে দিতে পারবো। এমন হলো তো ভালোই হয়। আমি তাহলে একটা চিঠি লিখে ওখানে আমার শিলা সাইন করে দিচ্ছি। ওই কাগজটা থানায় নিলে ওরা ইরাকে ছেড়ে দেবে। তবে একটা কথা, ইরাকে কিন্তু আবার যথাসময় নিয়ে আসতে হবে, নয়তো আমার উপর অনেক চাপ পড়ে যাবে। আর আমি পুলিশকে বলে দিয়েছি, ওরা এই কেসের ব্যাপারে আরো ভালো করে দেখবে। আচ্ছা, আমরা তাহলে আসি, কিন্তু তুই কি একবার বাসায় আসবি? আমি কোন মুখ নিয়ে বাসায় যাব বলো? এখন হয়তো বাবা মা তোকে মেনে নিতে পারে। যখন মেনে নেবে তখন ভেবে দেখা যাবে। এখন এই নিয়ে আর কথা বলতে চাই না। আমরা তাহলে আসি। আবির, তুমি যাও, আমি আকাশের সাথে 2 মিনিট কথা বলে তারপর আসতেছি। ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি। এদিকে আকাশের কাগজ লেখা শেষ হয়ে আসে। অন্যদিকে আকাশ, ইরা কিন্তু আমাকে সব সত্যি বলেছে। কোন সত্যি ভাবি? তোমরা যে কোনো দোষ নেই সে সম্পর্কে আমাকে বলেছে সব কিছু। ইরা এই কেস থেকে বাহির হয়ে আসুক, আমি এরপর পরিবার সবটা জানিয়ে দিয়ে তোমাকে আবারও পরিবারে নিয়ে আসব। ভাবি, এরকমটা কথা ঠিক হবে না। কেন ঠিক হবে না? এতে ইরাকে সবাই অপমান করে বের করে দেবে, সাথে বাবা মাও তোমাকে অনেক কথা শোনাবে। আর ভাইয়ার কথা তো বাদই দিলাম। তাই বলে তুমি এভাবে কষ্টে থাকবে? কে বলেছে আমি কষ্টে আছি? আমার কোনো কষ্ট নেই। আচ্ছা, তোমরা এখন যাও তাহলে। এইদিকে সাথে কাগজটা নিয়ে থানায় আসে, এসে ওসির হাতে দেয় কাগজটা। এটা কিসের কাগজ? আপনি নিজেই পড়ে দেখুন। পুলিশ অফিসার কাগজটা পড়তে থাকে। পড়া শেষ হলে উনি একজন হাবিলদারকে ডেকে এনে ইরাকে ছেড়ে দিতে বলে। ইরাকে নিয়ে আসা হলো। জজ আপনাদের কি হয়? আমাদের কেউ হতে যাবে কেন? উনি যেভাবে লিখে দিল এতে তো তাই মনে হচ্ছে। যাকগে, উনি অর্ডার করেছে যখন, তখন ওনার অর্ডার তো মানতেই হবে। আমরা তাহলে আসি। এই বলে ইরাকে নিয়ে বের হয়। এইদিকে ইরা তো বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। হঠাৎ ওকে বাসায় নিয়ে আসার পারমিশন পেল কি করে, এইসব ইরা ভাবতে থাকে।
এদিকে ইরাকে দেখে বাকি সবাই অনেক খুশি হয়। সবাই তো বলতে শুরু করে, তখন সাথে সবটা বলে সবাইকে। সবটাই শুনে ওনারা আশ্চর্য হয়ে যায়। এরপর ইরাকে নিয়ে রুমে আসে আর খাবার খাওয়াতে থাকে। খাবার খাওয়ানো শেষ হলে আমি সব সত্যি ওনাদের বলে দিই। আকাশ বারণ করেছে বলার জন্য। বারণ কেন করবে? তুই যদি সব সত্যি সবাইকে বলে দিস তাহলে ওনারা তোকে এই বাসা থেকে বের করে দিবে, সাথে আমাকেও অনেক কথা শোনাবে। এই সবটা আকাশই আমাকে বলেছে। তাছাড়া যেদিন কোনো কেসের তারিখ হবে ওই দিন তোকে নিয়ে যেতে হবে। ঠিক আছে আপু, তাই হবে। এদিকে ইরা খেয়াল রাখতে থাকে সবাই মিলে। অন্যদিকে আকাশ ইরার এই কেসের সব তথ্য জানতে থাকে, পুরো ফাইলটা পড়তে থাকে। এরপর পড়া শেষ হলে পুলিশ অফিসারকে ডেকে পাঠায়। স্যার আমাকে ডেকেছেন? ইরা চৌধুরী কেসের ফাইল অনুযায়ী যে ছুরি পাওয়া গেছে ওটাতে ইরার হাতের ছাপ আছে, তাই তো? ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তো সেটাই লেখা আছে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তো সবটা ইরার দিকে যাচ্ছে। আচ্ছা, ওই ডক্টরকে ডাকো তো। এখনই কি ডাকতে হবে? হুম, এখনই ডাকতে হবে। জি স্যার, 20 মিনিট সময় দিন। এদিকে পুলিশ অফিসার কথা বলতে থাকে, অন্যদিকে ডক্টর আসে ওখানে। তারপর ওনার সাথে কথা বলতে থাকে। আপনার কথা অনুযায়ী ওখানে ইরার আঙুলের ছাপ আছে, কিন্তু আমার কাছে খবর আছে ওখানে আরও একটি আঙুলের ছাপ আছে। তাহলে ওটা কার ছিল? ও আঙ্গুল তো রকির ছিল। আচ্ছা, হসপিটালে রকি মারা গেল কি করে? তবে 1 মাস হসপিটালে থাকার পরেও। আসলে চুরি ওনার ফুসফুস পর্যন্ত চলে গেছিল, সেজন্য এরকমটা হয়েছে। প্রথমে রোগী ঠিক ছিল, কিন্তু 1 মাস পরে রোগী যখন মারা যায় তখন ওনার হার্টবিট ছিল অনেক বেশি। ঠিক ধরেছেন, এই জন্যই রকি মারা যায়। সেজন্য এই কেসে রকি মারা যাওয়ার পিছনে ইরার সম্পূর্ণ হাত আছে। এই বলে ডক্টর চলে যায়। সাথে পুলিশ অফিসার সবটা বুঝতে পেরে উনিও চলে যায়। এবার আকাশের চোখে মুখে চিন্তার ভাব। কিভাবে ইরাকে বাঁচাবে আকাশ? ইরাকে আজও বাঁচাতে কি পারবে আকাশ? যদি নাই বাঁচতে পারে তাহলে আকাশের জীবন সঙ্গী কে হতে পারে? এবং গল্পের বাহিক কাহিনী আর রহস্য আপনারা এই গল্পের সিজন 2 মধ্যে জানতে পারবেন। সিজন 2 মধ্যে জানতে পারবেন আকাশের জীবন সঙ্গী কে হবে, আকাশ আর ইরার মধ্যে কি এমন কাহিনী হয়েছে যার জন্য আকাশকে ওর পরিবার বাসা থেকে বের করে দিয়েছিল। এই সবটা জানতে হলে সিজন 2 জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে। সমাপ্ত। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?